হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। তোকে যেন আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসতে না দেখি ইনায়েত। সামনে থাকা ব্যক্তিটির এমন ঝাঁঝালো কণ্ঠস্বরে রুহু কেঁপে উঠল ইনায়াতের। এই একমাত্র ব্যক্তি যাকে কিনা বাবার পরে জমের মতো ভয় পায় ইনায়াত। ব্যক্তিটি আর কেউ নয়, ইনায়াতের কাজিন স্পন্দন। সম্পর্কে ফুফাতো ভাই হলেও ইনায়াতকে মনে হয় নিজের চোখের বিষ মনে করে, যেটা ইনায়াতের ধারণা। যৌথ ফ্যামিলির কারণে ইনায়াতের ফ্যামিলি আর স্পন্দনের ফ্যামিলি একসাথেই এক বাসায় থাকা হয়। স্পন্দনের মুখে রামধমক শুনে ফুপিয়ে ফুপিয়ে নিজ ঘরের দিকে দৌড় দেয় ইনায়াত। রুমের দরজাটা বন্ধ করে খাটের ওপর বসে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে সে। লোকটা এমন কেন? যখনই কথা বলে তখনই ধমকের সুরে কথা বলে। জীবনে তো কোনোদিন আমার সামনে হাসি মুখে কথা বলল না। জন্মের পর বোধ হয় তার মুখে কেউ মধু দিতে ভুলেই গিয়েছিল। আয়নার সামনে বসে বসে এক মনে হাতের চুড়ি কপালের টিপ এক এক করে খুলে নিল ইনায়াত। তার কথা একটাই, আর কোনোদিন শাড়ি পরবে না সে। কত কষ্ট করে বান্ধবীদের কথায় আজ প্রথমবারের মতো শাড়ি পরেছিল সে, তাও আজ ভার্সিটিতে নবীনবরণ উৎসব ছিল বলে। কিন্তু তার হলো কই, এই শুধু এই স্পন্দন ভাইয়ের জন্যই আজ সবটুকু পানিতে গেল। ব্যাটা খফিস কোথাকার। মনে মনে হাজারটা গালি স্পন্দনকে বিড়বিড় করে দিতে থাকে ইনায়াত। এদিকে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে স্পন্দন। মাথার চুলগুলো পেছনের দিকে টেনে মাথা নিচু করে বসে আছে। কিছু একটা বিড়বিড় করে বলছে সে। কতদিন আর কতদিন এভাবে নিজেকে ওর কাছ থেকে গুটিয়ে রাখবো? নিজেকে সামলানো যে বেশ কষ্ট হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে একটা ছবির ফ্রেম বের করে স্পন্দন। ছবিটা একটা মেয়ের ছবি, যে কিনা আনমনে বসে আছে আকাশপানি চেয়ে। চুলগুলো কিছুটা এলোমেলো। ছবিটায় হাত বোলাতে বোলাতে একসময় বুকের সাথে জড়িয়ে ধরে সে। তারপর বাহিরের দিকে চেয়ে বলতে থাকে, কবে বলবো তোমায় আমার মনের জমানো সেসব কথা? কবে বুঝবি আমায়? কবে বড় হবি তুই ইনায়েত? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইনায়াতের মা মিসেস তানহা। বাহির থেকে একটি মেয়ে মুচকি হেসে সালাম দেয়। মিসেস তানহাও সালামের উত্তর দিয়ে বলে ওঠে, নিধি, ভেতরে এসো মা। নিধি ভেতরে প্রবেশ করে। মিসেস তানহার সাথে টুকটাক আলাপের পর সে বলে, আন্টি, ইনায়াত কোথায়? ও কি রুমে? মিসেস তানহা হা বলতেই নিধি পা বাড়ায় ইনায়াতের রুমের দিকে। রুমের দরজায় টোকা পড়তেই টনক নড়ে ইনায়াতের। বিছানা থেকে উঠে দরজা খুলতেই কেউ মাথায় চাটি মারে তার। খেয়াল করতেই দেখে নিধি রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে ভ্রু কুঁচকে যায় আপনা আপনি নিধির। এবার সে একটু জোরেই ধমক দেয় ইনায়াতকে, বলে, কি রে, তোর আর তোর রুমের এই অবস্থা কেন? খেয়াল আছে কয়টা বাজে? আজকে নবীনবরণ উৎসব আর তুই এখনো রেডি হোস নাই? নবাব জাদি কোথাকার। ইনায়াত মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এই স্পন্দন ভাইয়ের জন্যই তো আমার সব রেডি হওয়া শেষ হয়ে গেল। বেটা শয়তান। ইনায়াতকে এভাবে বিড়বিড় করতে দেখে তার দিকে এগিয়ে গেল নিধি। কাঁধে ঝাঁকুনি দিতেই ধ্যান ভেঙে যায় ইনায়াতের। সে খেয়াল করে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে তাকাতে দেখে ইনায়াত কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে দেয়, যা দেখে নিধিও আলমারির কাছে চলে গেল। আলমারি খুলে একটা গাঢ় সবুজ রঙের চুড়িদার বের করে ইনায়াতের সামনে ধরে। তারপর তীক্ষ্ণ চোখে বলে, শোন, জাস্ট 5 মিনিট দিলাম তোকে, যা গিয়ে রেডি হয়ে আয় এক্ষুনি, না হলে তোর অবস্থা আরো খারাপ করে দিব কিন্তু আমি। ইনায়াত মুখ ভেঙচি কেটে চলে যায়। ভার্সিটি প্রাঙ্গণে সুবিশাল স্টেজ সাজানো হয়েছে। তাছাড়া চারপাশেও রয়েছে নানা ধরনের কারুকাজ। নবীনবরণ উৎসবের কারণে ভার্সিটির সব স্টুডেন্ট একসাথে উপস্থিত হয়েছে। ইনায়াত এবার অনার্সের 2য় বর্ষের ছাত্রী, আর নিধি হলো ইনায়াতের একমাত্র বেস্ট ফ্রেন্ড, এক কথায় বোনের মতো। ভার্সিটি প্রাঙ্গণের থেকে ঠিক পশ্চিম পাশে বিশাল এক কদম ফুলের গাছ। গাছটার নিচে বসার জন্য আসন রয়েছে গুটি কয়েক। প্রায় স্টুডেন্টদের আড্ডা কেন্দ্র হয় এই জায়গা কদমতলা নামে বেশ পরিচিত। ইনায়াত আর নিধিও বর্তমানে সেই জায়গাটাতেই আছে। ইনায়াতের এবার বেশ রাগ লাগছে। নিধি ওকে দাঁড় করিয়ে আরামসে ফটোশ্যুট শুরু করেছে, তাও গত 1 ঘন্টা যাবৎ। এবার ইনায়াত কিছু একটা বলতে যাবে, তার আগেই নিধি এক প্রকার চিল্লিয়ে ওঠে, স্পন্দন! নামটা শুনেই পেছনে ফিরে তাকায় ইনায়াত। বাইকের হেলমেট খুলে লুকিং গ্লাসে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিচ্ছে
স্পন্দন। ব্ল্যাক কালার পাঞ্জাবি, হোয়াইট পাজামা, হাতে ম্যাচিং ওয়াচ আর চোখে সানগ্লাস। ব্যাস, সকল মেয়েদের হার্টবিট মিস করানোর জন্য এতটুকুই যথেষ্ট। স্পন্দন। পুরো নাম স্পন্দন চৌধুরী। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। অনার্সের ফাইনাল ইয়ার অর্থাৎ চতুর্থ বর্ষের ছাত্র সে। আর ভার্সিটির প্রায় সকল মেয়েদের ক্রাশ। বাইক পার্কিং করে নিজের বন্ধু মহলের সাথে যোগ দেয় স্পন্দন। এদিকে ইনায়াতের অজান্তে একজোড়া মায়াভরা দৃষ্টি ছুঁয়ে গিয়েছে তাকে, তা সে হয়তো জানেও না। নিধির দিকে চোখ গরম করে তাকাতেই বেচারি ভয় মিইয়ে যায়। মনে মনে বলতে থাকে, এই লোকের সমস্যাটা কি? নিজে একদম ড্যাশিং হয়ে সেজে এসেছে, আর আমাকে শাড়িটা পর্যন্ত পরতেই দিল না। আর মেয়েগুলোও লুচ্চু এক একটা, কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে। পরপর কয়েকবার গালি দিয়ে শান্ত হলো ইনায়াত। রাতের নিস্তব্ধ প্রহরে গিটারের টুংটাং শব্দ আর কারো গলার খোর লাগানো সুর ভেসে আসছে বারান্দা বরাবর। চোখের মধ্যে ঘুম ভাব থাকলেও মস্তিষ্ক জানান দিচ্ছে সেই প্রিয় চেনা সুরের। এক পর্যায়ে ঘুম ভেঙে যায় ইনায়াতের। ঢুলো ঢুলো চোখে পা বাড়ায় ব্যালকনির দিকে। কাছে আসার পর যেন অজানা ঘোরের অতলে হারিয়ে যাচ্ছে ক্রমশ ইনায়াত। স্বপ্নের বালুকায় কেউ কি পালুকায়, যদি না সে ভেজা দিন, ইচ্ছের হিমালয় হয় না কবু ক্ষয়, হৃদয় থাকে অমলিন। কিছু স্বপ্ন কিছু ইচ্ছে এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারে বার। কেউ না জানো আমি তো জানি আমি তোমার, কেউ না জানো তুমি তো জানো আমি তোমার, কেউ না জানো আমি তো জানি তুমি আমার, কেউ না জানো তুমি তো জানো তুমি আমার, কেউ না জানো তুমি তো জানো তুমি আমার। স্পন্দনের খোর লাগানো কণ্ঠে গানটা শুনে এনায়াতের চোখে যেন পূর্বের থেকেও এক প্রশান্তির ঘুম এসে তাড়া দিচ্ছে। স্পন্দন প্রায়শই গভীর রাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে আর সুর তোলে। আর সেটারই সুযোগ নিয়ে এনায়াত সবসময় চুপি চুপি ব্যালকনিতে এসে স্পন্দনের গিটারের টুংটাং শব্দ আর গান শোনে। ওপর আর নিচতলা বরাবর একই রুম হওয়ায় ব্যালকনিও পাশাপাশি। গান শোনার এক পর্যায়ে ব্যালকনিতে বসেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় ইনায়া। আর এইদিকে স্পন্দনও তার গিটার রেখে রুমে চলে যায়। মাঝরাতে হুটহাট সুর তুললে কেন জানি তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি মেলে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ভ্রুদুটি আপনা আপনি কুঁচকে যায় ইনায়াতের। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তেই আনমনে হেসে দেয় সে। দেয়াল ঘড়ির দিকে খেয়াল করতেই দেখে ঘড়িতে সকাল 8টা বাজে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বেশ দেরি করেই ঘুম ভেঙেছে ইনায়াতের। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয় ইনায়াত। ব্রেকফাস্টের জন্য ডাইনিং রুমে যেতেই দেখে টেবিলে বসে আয়েশ করে ব্রেকফাস্ট করছে স্পন্দন। আর ইনায়াতের মা মিসেস তানহাও সাদরে খাবার বেড়ে দিচ্ছে স্পন্দনের পাতে। মাঝে মাঝে ভেবে পায় না ইনায়াত নিজের ঘর থাকতে এই বাসায় এসে পড়ে থাকার কারণ। এইদিকে ইনায়াতের দিকে চোখ যেতেই বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে স্পন্দন। পরনে পার্পল রঙের লং কুর্তি, স্বচ্ছ সাদা রঙের হিজাব পেঁচানো, চোখে কালো কাজল আর ঠোঁটের কোণে কালচে একটা চিল। ব্যাস, স্পন্দনকে ঘায়েল করার জন্য এইটুকুই যথেষ্ট। চেয়ার টেনে টেবিলে বসতেই মিসেস তানহা বলে ওঠে, ঘুম থেকে উঠেছিস তাহলে? নে তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজকে এক কাজ কর, তুই স্পন্দনের সাথে ভার্সিটি চলে যা। এতক্ষণ আনমনে বসে পাউরুটি চিবোচ্ছিল এনায়া। মায়ের কথা শুনে শুকনো ঢোক গিলে সে মনে মনে বলে, এই স্পন্দন ভাইয়ের সাথে যাওয়া আর জমের সাথে যাওয়া এক কথা। বেটা খব্বিশ কোথাকার। কিছুটা আমতা আমতা করতেই স্পন্দন বলে ওঠে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাইরে আছি। স্পন্দনের বলা গম্ভীর কণ্ঠ শুনে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে আর নাস্তা করে নেয় ইনায়াত। বাহিরে আসতেই দেখে স্পন্দন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এনায়াতকে দেখে চোখের ইশারায় ডাকতে সেও চলে যায়। বাইকের হেলমেট পরে স্টার্ট দিতেই ছুটে চলে দুজন ভার্সিটির উদ্দেশ্যে। বৃষ্টি শেষে এক শীতলতার পরশ মাখা সকালে বাহিরের পরিবেশটাও বেশ
ঠান্ডা হয়ে উঠেছে। বাইকে থাকার কারণে শোষ বাতাস যেন শরীরে আশ্রে পড়ছে বারবার, আর সেটা খুব তৃপ্তির সাথে উপভোগ করছেই না। সে যে বর্তমানে স্পন্দনের সাথে রয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো প্রকৃতি নিয়ে মত্ত। বাইকটি ব্রেক কষতেই হুঁশ ফিরে ইনায়াতের। খেয়াল করে দেখে তারা ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। এতক্ষণ খেয়াল না করলেও এবার স্পন্দনের দিকে নজর পড়ে ইনায়াতের। পরনে ব্ল্যাক জিন্স, ডার্ক ব্লু রঙের শার্ট, শার্টের হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করা, আর ব্ল্যাক ওয়াচ, সব মিলিয়ে যেন অসাধারণ। কারো হাতের তুড়ি বাজানোর শব্দ কানে আসতেই ভাবনার সুতো কেটে যায় ইনায়াতের। সে দেখে স্পন্দন তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, যা দেখে নিজেরই লজ্জা লাগে তার। কিছু বলার পূর্বেই পেছন থেকে নিধির কণ্ঠস্বর শুনে ঘুরে তাকায় ইনায়াত। তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় তাকে ডাকছে। তাই আর কথা না বাড়িয়ে স্পন্দনকে উদ্দেশ্য করে শুধু যাচ্ছি বলে নেয় ইনায়াত, আর স্পন্দন বিনিময়ে একটা মুচকি হাসি দেয়। ইনায়াত যেতেই পেছন থেকে কেউ স্পন্দনের কাঁধে হাত রাখে। পেছন দিকে নজর দিতেই স্পন্দনের মেজাজ বিগড়ে যায়, কেননা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে রিধিতা, তার ব্যাচেরই ক্লাসমেট। তবে স্পন্দন রিধিতাকে একদম সহ্য করতে পারে না তার বিহেভিয়ারের জন্য। সবসময় গায়ে পড়ে থাকে, আর রিধিতার ন্যাকা ন্যাকা কথা শুনে আরও রাগ লাগে স্পন্দনের। বোঝে না সে এত অপমান করার পরেও কিভাবে একটা মেয়ে তার পেছনে পড়ে থাকে। চোখ গরম করে তাকাতেই রিধিতা হাত নামিয়ে নেয়, তারপর বলে, হেই স্পন্দন, কখন এলে তুমি? জানো তোমাকে আমি কত মিস করেছি। আই এম ভেরি হ্যাপি। আই মিস ইউ স্পন্দন। স্পন্দন এবার বেশ বিরক্ত বোধ করছে। সে রিধিতাকে উপেক্ষা করে চলে যেতে নেয়, তখনই পেছন থেকে রিধিতা বলে ওঠে, আর স্পন্দন কোথায় যাচ্ছ? আর তোমার সাথে একটু আগে যে মেয়েটাকে দেখলাম সে কে? এমন ক্লোজলি দাঁড়িয়ে কি কথা বলছিলে? দেখতে তো মেয়েটা পুরোই গে। এই কথা শুনে স্পন্দনের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। কর্কশ শব্দে রিধিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ডোন্ট ডিয়ার রিদিদা, এনাফ ইজ এনাফ। তোমার সাহস হয় কি করে ইনায়াতকে গে বলার? এতদিন কিছু বলিনি তাই ভেবো না মাথায় চড়ে বসেছো। এভরিথিং হ্যাজ এ লিমিট, আর তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। এবার রিধিতার আগে চিৎকার করে বলে, কেন? ওই মেয়ে কে হয় তোমার যে আমাকে ওই ইডিয়েট মেয়েটার জন্য এত কথা শোনাচ্ছ? হু দ্য হেল ইজ শি? স্পন্দন এবার না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিধিতার গালে। ভার্সিটির সবাই যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দন আর রিধিতার দিকে। স্পন্দন গর্জে বলে ওঠে, জাস্ট শাট আপ রিদিদা, অনেক হয়েছে আর না। ইউ ওয়ান্ট টু নো হু ইজ শি? রাইট, নাও লিসেন। শি ইজ লাভ, ইয়েস আই লাভ হার। আর তোমার সাহস হয় কি করে ইনায়াতকে নিয়ে বাজে মন্তব্য করার? সবাই অবাক হয়ে আছে, কেননা যে স্পন্দন কিনা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ভালো করে কথাও বলেনি, যে কিনা সবার ক্রাশ, সে একজনকে ভালোবাসে। রিধিতার কাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তবে সে যে হিংস্র হয়ে উঠছে মনে মনে তা অজানা। ওখান থেকে রাগে গজগজ করতে করতে চলে আসে সে। হাতে থাকা ফোনটা মেঝেতে ছুঁড়ে মারতেই তা খণ্ড খণ্ড হয়ে যায়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওই লো ক্লাস মেয়ের জন্য আমাকে অপমান করলে তাই না স্পন্দন? আমার মধ্যে কি নেই যা ওর মধ্যে রয়েছে? ভালোবাসা। ভালোবাসা মাই ফুড। গুড়িয়ে দেবো আমি তোমার ওই ভালোবাসা মিস্টার স্পন্দন। আর ইনায়াত, সে তো বুঝতেই পারবে না তার সাথে কি হতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এইসব বলে ভার্সিটি প্রস্থান করে রিধিতা। ওদিকে ইনায়াতের ক্লাস চলছে। মনোবিজ্ঞান বিভাগের টিচার ক্লাস নিচ্ছেন আর টপিক বোঝাচ্ছেন, কিন্তু তাতেও যেন কোনো হেলদোল নেই ইনায়াতের। সবচেয়ে বিরক্তিকর ক্লাস হলো তার কাছে এটা। পড়াশোনায় একদম ভালো না, একদম খারাপও না, মোটামুটি ধরনের স্টুডেন্ট সে। চোখে ঘুম ঘুম ভাব এসে জড়ো হতেই পাশ থেকে নিধি কলমের খোঁচা দেয় ইনায়াতকে। বিরক্তিকর চেহারা নিয়ে তাকাতেই নিধি ফিস ফিস করে বলে ওঠে, আরে দোস্ত, ঘুমিয়ে পড়িস না। এই টাকলা ব্যাডা যদি তোকে ঘুমাতে দেখে না, নিঘাত ক্লাস থেকে বের করে দিবে। আর সাথে সাথে কথা বলার অপরাধে আমাকেও বের করে দিবে। নিধির এমন কথায় না হেসে পারে না ইনায়াত। তখনই ক্লাসে দৌড়াতে দৌড়াতে আসে বাঁধন। বাঁধন হলো ইনায়াতের আর নিধির ফ্রেন্ড। বাঁধন হাঁপাতে হাঁপাতে বলে, মে আই কাম ইন স্যার? এতক্ষণ স্যার ক্লাসে টপিকস বোঝাচ্ছিলেন। কারোটাকে পেছনে ফিরতেই দেখে বাঁধন দাঁড়িয়ে আছে। চশমাটা একটু ঠিক করে বলে উঠলেন, আরে বাদন মিয়া, আপনি? আরে আমি তো অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। আমি কি একাই দেখছি নাকি বাকি সবাইও তাই দেখছো?
সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে যায়, কেননা বাঁধন একদিন আসে তো আবার 1 মাস ভার্সিটিতে আসে না, যার কারণে তাকে নিয়ে বেশি সমালোচনা হয়ে থাকে। বাঁধন মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। একটু পর স্যার বলে কামিন, সাথে সাথে সে ক্লাসে প্রবেশ করে আর এনায়াত নিধির ঠিক সামনের সিটটায় গিয়ে বসে। যথারীতি সময়ে ক্লাস শেষ হবার পর বাঁধন এনায়াতকে ডাক দেয়। আরে জানিস আজ বাসরিতে কি হয়েছে? আরে আমাদের সিনিয়র ব্যাচে সব মেয়েদের ক্রাশ আজকে এই দিদিটাকে চর মেরেছে। কথাটা শুনতে দেরি কিন্তু বুঝতে দেরি হয় না এনায়াতের যে এ আর কেউ নয়, স্পন্দন। বাঁধনের মুখে সব ঘটনা শুনে অবাক হয়ে যায় এনায়াত, কেননা তার মতে স্পন্দন কোনো মেয়ের দিকে ভালো করে তাকায়ও না, আর সে নাকি রিধিতাকে চর মেরেছে। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আড্ডায় ব্যস্ত থাকে সবাই, আর সেখানে এনায়াত আর নিধিও কম নয়। আড্ডার এক পর্যায়ে সেখানে উপস্থিত হয় স্পন্দন, সাথে তার ব্যাচও। নিধি গল্পের এক পর্যায়ে থমকে যায়, চোখ দুটো যেন স্থির হয়ে আছে কোনো এক প্রান্তে। এনায়াত বসে বসে কফি খাচ্ছিল। নিধির দিকে চোখ পড়তেই সে দেখে আনমনে বসে একদৃষ্টে কোনো কিছুর দিকে তাকিয়ে আছে সে। নিধিকে অনুসরণ করে পাশে তাকাতেই পাশের টেবিলে বসা রয়েছে স্পন্দন আর তার ফ্রেন্ড আয়ান। নিধিকে হালকা খোঁচা দিতেই বাস্তবে ফিরে আসে সে। কিছু জিজ্ঞেস করবে তার আগেই নিধি এনায়াতকে বলে, সরি ইনু, আমার না একটা কাজ মনে পড়ে গেছে, আমাকে যেতে হবে। এইটুকু বলেই নিধি চলে যায়, আর এনায়েত ভাবতে থাকে কি হলো মেয়েটার? রাস্তায় আনমনে হেঁটে চলেছে নিধি। মাথার ভেতর শুধু একটাই চেহারা বারবার ঘুরপাক খাচ্ছে। সে বারংবার ভেবে চলেছে একটা কথা, সে এখানে কিভাবে এলো, কেন এলো? এতটা বছর নিজেকে সামলে নিয়েছি আমি, তবে আজ কেন আবার হলো এমনটা? এইসব ভাবতে ভাবতে কখন যে মেইন রোডের মাঝ বরাবর এসে পড়েছে তার কোনো মাথা ব্যথা নেই। কোনো গাড়ির হর্ন কানে আসতেই পেছনে তাকিয়ে দেখে একটা বড় মাইক্রোবাস তার দিকেই ছুটে আসছে। কোনো কিছু ভাবার আগেই পাশ থেকে কেউ নিধির বাহুদয় ধরে টান দেয়, সাথে সাথে চিৎকার করে চোখ বুঝে ফেলে, ই বুঝি জীবন শেষ। অনেকক্ষণ পর পিটপিট করে তাকায় নিধি। কারো বাহুর মাঝে আষ্টে পৃষ্ঠে রয়েছে তা ভালোই বুঝেছে সে। নাকে কারো শরীরে চেনা পরিচিত পারফিউমের সুগন্ধ আসতেই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে তার। সোজা হয়ে দাঁড়াতেই সামনে থাকা মুখটি দেখে আটকে ওঠে নিধি। শুধু অস্পষ্ট স্বরে বলে ওঠে, আয়ান। আকাশে মেঘ জমেছে, কোথাও ঘন কালো মেঘ, আবার কোথাও স্বচ্ছ শুভ্রতায় ঘেরা। কখন যে মেঘ ফেদ করে টুপ করে বৃষ্টি নেমে যায় তা বোঝা বড় তাই। ভার্সিটি প্রাঙ্গণে পাশাপাশি হেঁটে চলেছে স্পন্দন আর এনায়েত। চারপাশের মৃদু হাওয়া এসে বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের। স্পন্দন আর চোখে এনায়েতের দিকে তাকাচ্ছে, আর এনায়েত আনমনে হাঁটছে আর মৃদু কণ্ঠে সুর তোলে, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না। পুরোটা শেষ করার আগেই পাশ থেকে স্পন্দন বলে ওঠে, তোর ভাঙা ক্যাসেট থামা, তা না হলে কাক পাখি যা আছে সব উড়ে যাবে আর আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়বে। রাগে দুঃখে কান্না চলে আসছে ইনায়াতের। এই লোকটা তাকে সহ্য করতে পারে না কেন? এত অভিমান কিসের তার? মনে মনে বলে, আপনি এমন কেন স্পন্দন ভাই? আজকে আপনি আর অতীতের আপনির মাঝে যে বিশাল ব্যবধান, এতটা বদলে গেলেন কিভাবে? আপনি তো এমনটা ছিলেন না। বাইকের কাছে আসতেই আকাশের খণ্ডে খণ্ডে বিভক্ত তুলোর মতো মেঘ থেকে শীতল বৃষ্টির ছোঁয়া নেমে আসলো। বাতাসের ঝাপটায় বৃষ্টির পানি যেন আরও জোরালো হয়ে উঠেছে। কফি শপে একটা টেবিলে মুখোমুখি হয়ে বসে আছে নিধি আর আয়ান। গ্লাসের দেয়ালকে বৃষ্টির পানি টুপটুপ করে পড়ছে। নিধি আর আয়ানের সামনে ওয়েটার এসে দুটো কফির কাপ এগিয়ে দেয়। দুজনের মাঝে পিং পতন নীরবতা। আয়ান কফির কাপে চুমুক দিলেও নিধি বসে বসে শুধু নাড়াচাড়া করছে। একটা সময় পর আয়ান হালকা গলা খাকারে দিয়ে কোমল স্বরে বলে, কেমন আছো নিধি? এত বছর পর আয়ানের মুখের নামটা শুনে মনে মনে ভীষণ মুগ্ধ হয় নিধি। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, কিন্তু তা প্রকাশ করে না সে। চেহারায় হালকা রুক্ষতা প্রকাশ করে বলে, সেটা জেনে আপনার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না মিস্টার আয়ান। আমাকে এই কফি শপে আনার কারণটা কি সেটা বলুন। নিধির এমন প্রশ্নোত্তরে খানিকটা হতাশ হয় আয়ান। ভাবে হয়তো নিধিও তার মতো বদলে গিয়েছে। ব্যথিত চোখে করুণভাবে থাকা নিধির দিকে তারপর বলে, আমায় কি আর একটা সুযোগ দেওয়া যায় না নিধি? বিশ্বাস করো, আমি আগের মতো হয়ে গিয়েছি। তোমায় সেদিন ফিরিয়ে দেওয়ার পর
আমি বুঝতে পেরেছিলাম যে সেই সিদ্ধান্তটা আমার জীবনে কত বড় ভুল ছিল। হেরে গিয়েছিলাম আমি ভালোবাসার কাছে। আমি উপলব্ধি করেছি ভালোবাসা কী, কিন্তু ততদিনে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। অনেক খুঁজেছি, পাইনি, কিন্তু আজ ক্যান্টিনে তোমাকে দেখে মনে হয়েছিল সব ফিরে পেয়েছি। প্লিজ ফরগিভ মি নিধি। কথাগুলো শুনে বুকটা ধক করে ওঠে নিধির। মনের মধ্যে সব কিছু অশান্ত হয়ে যাচ্ছে। না, এখানে থাকা যাবে না আর। অনেক কষ্টে কাঠখড় পুড়িয়ে এতদিন নিজেকে সংযত করেছে সে। গম্ভীর কণ্ঠে বলে, দেখুন মিস্টার আয়ান, এভরিথিং হ্যাজ পাস্ট। এটাও একটা পাস্ট ইনসিডেন্টই ছিল মাত্র। সো বেটার হবে আপনি এগুলো ভুলে যান। আর বিশ্বাস, এই শব্দটির অর্থ কি আপনি আদেও জানেন? প্লিজ মুভ অন। এইটুকু বলেই চেয়ার থেকে উঠে হাঁটা দেয় নিধি। পেছনে একবারও তাকায়নি সে। যদি দুর্বল হয়ে পড়ে তাহলে? এদিকে আয়ান নিধির যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তবে কি আসলেই নিধিকে আর পাবে না কোনোদিন সে? শাওয়ার শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত ইনায়াত। একটু পর হাসি দিতে দিতে অবস্থা খারাপ। বুঝতে দেরি নেই যে তার ঠান্ডা লেগে গিয়েছে। বৃষ্টিতে আধভেজা হয়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিল স্পন্দন আর ইনায়াত। বৃষ্টি থামলে বাইকে করে দুজনেই বাসায় চলে আসে। বর্তমানে ইনায়াতের মনে একটা কথাই চলছে। স্পন্দন ভাই কেমন আছেন? তার কিছু হয়নি তো? দরজায় টোকা পড়তেই চমকে ওঠে ইনায়াত। দরজা খুলে দেখে ইনায়াতের মা মিসেস তানহা দাঁড়িয়ে আছেন দরজার ওপাশে। হাতে নিয়ে এসেছেন দুধের গ্লাস। ভেতরে প্রবেশ করে গ্লাসটা টেবিলে রেখে দেয় মিসেস তানহা। মেয়েকে উদ্দেশ্য করে বলেন, কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? এই বৃষ্টিতে ভিজে নিজে তো ঠান্ডা লাগিয়েছিস। স্পন্দনেরও নাকি জ্বর এসেছে। নাও, এই হলদি দুধ খেয়ে নাও। আমি যাই গিয়ে স্পন্দনকে দেখে আসি। স্পন্দনের কথা শুনতেই বুকটা ধক করে উঠল ইনায়াতের। তারা জ্বর এসেছে, এখন কি অবস্থা কে জানে। স্পন্দনের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে ইনায়াত। মনের দ্বিধা বোধ করছে এখন যাওয়া উচিত কিনা। কিছুক্ষণ পর খানিকটা সাহস করে কলিং বেলে চাপ দেয়। কয়েক সেকেন্ড পর দরজা খুলে দেয় স্পন্দনের মা মিসেস সাবিনা। ইনায়াতকে দেখে হাসি মুখে বলে ওঠেন, আরে ইনায়াত, কেমন আছো মা? বাহিরে কেন, ভিতরে এসো। ইনায়াত গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। ঠিক 2 বছর পর আবারও এলো স্পন্দনের ফ্ল্যাটে। ভেতরে আসতেই টুকিটাকি কথা হয় স্পন্দনের মা মিসেস সাবিনার সাথে। কথার এক পর্যায়ে ইনায়াত আমতা আমতা করে জিজ্ঞেস করে, ফুপি, শুনেছি স্পন্দন ভাইয়ের নাকি জ্বর এসেছে। সে এখন কেমন আছে? হ্যাঁ, এসেছিল। আমিও জলপট্টি দিচ্ছিলাম, এখন হালকা কমেছে, ভিতরে শুয়ে আছে। তুমি চাইলে একবার দেখে এসো। স্পন্দনের রুমে যাওয়ার কথা শুনে হালকা ইতস্তত বোধ করে ইনায়া। মনে শত অভিমান জমা থাকলেও উঠে দাঁড়ায় সে। রুমের দরজা হালকা খুলে ভেতরে একবার পরখ করে নেয় সে। স্পন্দন ঘুমিয়ে আছে। ধীর পায়ে রুমে প্রবেশ করে সে। রুমটায় প্রবেশ করতে দেখে রুমটা এখনও পূর্বের মতোই সাজানো। খাটের উপর দেয়ালে বড় করে একটা ফ্রেমে বন্দি স্পন্দনের ছবি। তাছাড়া ঘরের এক প্রান্তে রয়েছে ছোট একটা বুকশেলফ। ধীর পায়ে খাটের সামনে যেতেই দেখে স্পন্দন ঘুমিয়ে রয়েছে। জ্বরের কারণে চোখ মুখ শুকিয়ে গেলেও তাতে যেন অদ্ভুত আকর্ষণীয় লাগছে। কপালে চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে। আস্তে আস্তে এক হাত স্পন্দনের কপালে রাখে ইনায়াত। কিছুটা নড়ে উঠলে কিঞ্চিত ভয় পেয়ে যায় সে। খেয়াল করে স্পন্দন কিছু একটা বিড়বিড় করে বলছে। আলতো করে কানটার সামনে এগোতেই যা শোনে তাতে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় ইনায়াত। বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ইনায়াত। কি শুনল সে? এটা কি আদৌ সত্যি? ভালোবাসি ইনায়াত, প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। তুই শুধু আমার। ঘুমের ঘরে স্পন্দনের বলা কথাগুলো শুনে ইনায়াত এক মুহূর্তের জন্য থমকে যায়। মনে মনে বলে, না না, এ হতে পারে না। আমি কি ভুল শুনছি? স্পন্দন ভাই হয়তো জ্বরের কারণে এইসব উদ্ভট কথাবার্তা বলছেন। এছাড়া আর কিছুই হবে না। স্পন্দনের বলা কথাগুলো তাকে ভাবালেও তা নিয়ে বেশি মাথা ঘামায় না ইনায়াত। দাবার গুটি নিয়ে খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবছে কেউ। বেশ কিছুক্ষণ পর বিপরীত দলের রাজার গুটিটা নিজ আয়ত্তে আনতেই মুখে বাঁকা হাসি ফুটে ওঠে তার। গেম ওভার মিস্টার স্পন্দন। এই গুটিটার মতো তুমিও হেরে যাবে। এখন অনেক হিসেব নিকেশ বাকি রয়েছে। আই এম কামিং সুন স্পন্দন, জাস্ট ওয়েট ফর মি। সকালের রোদের সোনালি আলোর ঝলকানি পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ছুটে যায় স্পন্দনের। চোখ পিটপিট করে তাকায় সে।
ঘড়ির দিকে খেয়াল করতেই দেখে সকাল 9:38। জ্বরের কারণে মাথাটাও বেশ ঝিমঝিম করছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই কাল রাতের কিছু একটা অস্পষ্ট অবয়ব মনে পড়ে তার। তবে কি এনায়াত এসেছিল এখানে? কিন্তু ওর তো আসার কথা না। স্পন্দন আর দেরি না করে নিজের ড্রয়ার খুলে ভালো করে চেক করে নেয়। চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। না, সব কিছু ঠিক আছে। ভার্সিটির জন্য রেডি হয়ে বাসা থেকে বের হতেই পেছন থেকে ডাক দেয় কেউ। এনায়েত, পা দুটো আপনা আপনি থমকে দাঁড়ায় এনায়াতের। পেছনে তাকিয়ে দেখে স্পন্দন দাঁড়িয়ে আছে। উস্কো খুস্কো চুল, পরনে লেমন টি শার্ট আর ব্লু কালার ট্রাউজার। এনা ভেবে পায় না এই লোকটা যেমনই থাক না কেন তার কাছে সবসময় আকর্ষণীয় লাগে, বিশেষ করে স্পন্দনের হাসিটা। স্পন্দন সামনে এসে দাঁড়াতেই ভাবনা কেটে যায় এনায়াতের। স্পন্দন কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তুই কি কাল আমার রুমে গিয়েছিলি এনায়েত? ব্যাস এই কথাটারই ভয় পাচ্ছিল এনায়াত। এখন কি বলবে সে? এটা যে হ্যাঁ আমি গিয়েছিলাম, যদি আবার ওই দিনের মতো ধমক দিয়ে দেয় তাহলে? এনায়াত কিছুটা কাঁপা কাঁপা স্বরে বলে, হ্যাঁ, আমি গিয়েছিলাম কালকে, কিন্তু বিশ্বাস করুন আমি শুধু আপনার জ্বর আসার কথা শুনে গিয়েছিলাম, আমি আর যাব না। এবার স্পন্দনের বেশ বিরক্ত লাগে। মেয়েটা বেশি বোঝে কেন? সবসময় 2 লাইন বেশি না বুঝলে মনে হয় না। কিছুটা তাতে তার চেপে বলে উঠল, আমি কি একবারও তোকে বলেছি আমার রুমে না আসতে? সবসময় বেশি বোঝা ভালো না। এনায়াত যেন অবাক হওয়ার সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে। কি বলছে এগুলো স্পন্দন ভাই? যে কিনা 2 বছর আগে নিজেই তার রুম থেকে বের করে দিয়েছিল আর বলেছিল যেন তার রুমের সীমানায় আর কোনোদিন না যায়, সেই ব্যক্তি আজ এইসব বলছে? কি করে সম্ভব? এনায়াত এবার সোজা সাপটাভাবে প্রশ্ন ছুড়ে দেয় স্পন্দনের দিকে। কিন্তু স্পন্দন ভাই, আপনি যে আমায় 2 বছর আগে... পুরো বাক্যটি আর পূর্ণ করতে পারলো না এনায়াত। তার আগেই স্পন্দনের রাগান্বিত চোখ দেখে চুপ হয়ে গেল। ঘড়ির দিকে তাকাতে দেখে আর মাত্র 20 মিনিট রয়েছে ক্লাসের। তাই কথা না বাড়িয়ে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। আর স্পন্দন ইনায়াতের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল। এদিকে নিধির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়ান। গত 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে কখন নিধি একটু বারান্দায় আসবে, কিন্তু এতক্ষণ পরেও না আসায় কিছুটা হতাশ হয় সে। তবে কি নিধিকে এবার পেয়েও হারাতে হবে তার? কথাই আছে না, সময়ের মূল্য দিতে শেখো, না হলে এমন সময় আসবে যেদিন জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুটি হারানোর পর আফসোস হতে থাকবে। আয়ানের ভাবনার আশায় সুক্ত প্রদীপ জেলে দেখা মিলল নিধির। বারান্দায় দাঁড়িয়ে বেলি ফুলের গাছটায় পানি দিতে ব্যস্ত সে। আয়ানও সাবধানে লুকিয়ে পড়ে একটা গাছের পেছনে, যাতে করে নিধিকে দেখতে পেলেও তাকে যেন দেখা না যায়। এতদিন পর নিজ প্রেয়সীকে দেখে তৃপ্তি সহকারে দেখতে থাকে আয়ান। নিধি যাওয়ার সময় সামনে তাকাতে আয়ান পেছনে লুকিয়ে পড়ে আর ভাবতে থাকে তাকে দেখে ফেললো কিনা নিধি। একটু পরে দেখে যে নিধি চলে গেছে। যাক বাবা, বাঁচা গেল। এয়ারপোর্টে সব ফর্মালিটি শেষ করে বাইরে বের হতেই মুখে বাঁকা হাসি দেয় কেউ। দূর থেকে দেখা যাচ্ছে কেউ হাতের ইশারায় হ্যালো বলছে। সামনে এগোতেই কেউ এসে জড়িয়ে ধরে তাকে আর বলে, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ এডি। লোকটিও তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস মাই ডিয়ার ডার্লিং রিদিতা। রিধি তাকে নিয়ে গাড়িতে উঠতেই লোকটি বাঁকা হেসে বলে, আই এম ব্যাক স্পন্দন, নাও নিউ গেম ইজ স্টার্ট, আই এম কামিং মিস্টার স্পন্দন চৌধুরী। সাথে সাথে দুজনেই ডেভিল হাসি দেয়। ভার্সিটি ক্যাম্পাসে একা একা বসে আছে ইনায়াত। আজ নিধি আর বাঁধন কেউই আসেনি। তার উপর স্পন্দনও আজ রেস্ট নেওয়ার জন্য আসলো না। সব মিলিয়ে প্রচুর বিরক্তি লাগছে। এই জন্য 2টো ক্লাস করেই বাড়ি যাওয়ার জন্য চলে আসছে। ভার্সিটি পার্কিং এরিয়ায় আসতে কেউ সামনে এসে দাঁড়ালো ইনায়াতের। চোখ তুলে তাকাতে দেখে দাঁড়িয়ে বিশ্রী হাসি দিচ্ছে ভার্সিটির রাজনৈতিক দলের লিডারের ডানহাত বলা যায় যাকে, ফয়সাল আহমেদ তুর্য। ইনায়াতের দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিয়ে বলে ওঠে তুর্য, কি মিস ইনায়াত, এত পালায় পালায় করলে হয় নাকি? ওই স্পন্দন ছাড়া আমাদেরও তো একটু সময় দিলে পারো, তাই না? তুর্যের এমন কথায় ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ইনায়াত। ইনায়াত এবার কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলে, দেখুন তুর্য ভাইয়া, না জেনে অহেতুক কোনো কথা বলবেন না, আর আমার রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আরে, কোথায় যাচ্ছ? আমি কি ছেড়ে দেওয়ার জন্য রাস্তা আটকিয়েছি নাকি? এইটা বলেই তুর্য ইনায়াতের হাত খপ করে ধরে ফেলল। আর ইনায়াতও এখন ভয় পেয়ে যাচ্ছে। নিজের হাত সারানোর জন্য মুসরি করেও বিশেষ কোনো লাভ হলো না। যত যাই হোক, সে একজন মেয়ে। তুর্যের এমন আচরণ দেখে রাগে শরীর চলে যাচ্ছে, সাথে কান্নাও পাচ্ছে। তখনই পেছন থেকে কেউ সজোরে
ঘুষি মারে তুর্যকে, আর তুর্য ইনায়াতকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে মুখ থুবড়ে পড়ে। ইনায়াত পাশে তাকাতেই দেখে একজন সুদর্শন যুবক। পোশাক ও ফর্মালিটি দেখে মনে হচ্ছে ভার্সিটির নিউ কোনো প্রফেসর। আর লোকটিকে দেখা মাত্রই তুর্য কোনো মতে উঠে দৌড়ে পালালো। যে ব্যাপারটা ইনায়াতের কাছে খটকা লাগলো। তুর্য যেতে লোকটি ইনায়াতকে উদ্দেশ্য করে বলে, আর ইউ ফাইন মিস? ইনায়াত মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে এই লোকটি ইনায়াতের দিকে হাত এগিয়ে দেয় আর বলে, হেই, আই এম আদ্র জোয়াহের, এই ভার্সিটির নিউ প্রফেসর। ইনায়াতের ধারণাটি তাহলে সঠিক। ইনায়াতও হাত বাড়িয়ে বলে, আমি ইনায়াত আহসান, এই ভার্সিটির 2য় বর্ষের ছাত্রী। স্পন্দনের ফোনে টুং করে মেসেজের শব্দ আসতেই সে ফোন নিয়ে মেসেজ অপশনে ক্লিক করে। মেসেজ অপশনে গিয়ে মেসেজ দেখতে এর আগে হাতের ফোনটা নিচে আছাড় মারে। এমন কি ছিল মেসেজটায়? বিকেলবেলার রক্তিম আভা আকাশের নীলের মাঝে মিশে গিয়ে হালকা বেগুনি রং ধারণ করেছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে স্পন্দন। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা শেষের দিকে প্রায়। মনে শুধু একটা কথাই বারবার আওড়াচ্ছে, আমার ভেতর কেন তোকে হারানোর ভয় ক্রমশ বাড়ছে না। মনে হচ্ছে তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস, কিন্তু আমি এটা হতে দেব না। কেননা আমি যে তোকে স্পন্দন ভাই। পেছন থেকে কারো কণ্ঠে নিজের নাম শুনে হালকা চমকে ওঠে স্পন্দন। ইনায়াত অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয়েছে স্পন্দনের হাতের দিকে। ক্ষীণ কণ্ঠে স্পন্দনকে জিজ্ঞেস করে, স্পন্দন ভাই, আপনার হাতে সিগারেট কেন? স্পন্দন এবার কিছুটা ভরকে যায়, কিছুটা তোতলিয়ে বলতে থাকে, কই আর তুই এখানে কি করছিস? স্পন্দনের এমন কথা বলার ভঙ্গি দেখে ভ্রুকুটি কুচকে যায় ইনায়াতের। এবার সে এগিয়ে যায় স্পন্দনের দিকে। সে তো এইসব চাইপাশ কখনো ছুঁয়েও দেখে না, তাহলে আজ এইসব কি? স্পন্দন ততক্ষণে হাতে থাকা সিগারেটটা পায়ের নিচে ফেলে পিষে ফেলেছে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হলো না। ইনায়াত সামনে এসে দাঁড়িয়ে নাক সিটকায়, কেননা আশেপাশে সিগারেটের ধোঁয়ার কিছু অংশ এখনও রয়ে গেছে, যা ইনায়াতের নাকে এসে লাগে। নাকে হাত দিয়ে বলে, আপনি খুব খারাপ স্পন্দন ভাই, আগে তো কখনো দেখিনি আপনাকে এসব খেতে। আমি আজই গিয়ে ফুপিকে বলে দেব। এই কথা বলেই ছাদ থেকে চলে যেতে না ইনায়াত। তখনই পেছন থেকে স্পন্দন ইনায়াতের হাত ধরে টান মারে। আচমকা হাতে টান পড়ায় ঘুরে একদম স্পন্দনের সামনে এসে পড়ে। এতটা কাছাকাছি আসে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছে ইনায়াত। দুজনের মাঝে পিংপতন নীরবতা। ইনায়াতের চোখ স্পন্দনের চোখ বরাবর। এ কেমন মাদকতা আপনার চোখে স্পন্দন ভাই? নিজের অজান্তেই বিড়বিড় করে এই কথা বলে ইনায়াত। স্পন্দন এবার কিছুটা ঝুঁকে যায় ইনায়াতের দিকে, ফিস ফিস করে বলে, তা কি বলবি মাকে? আমি সিগারেট খাই, ছাইপাস খাই? স্পন্দনের এমন ফিস ফিস করা আওয়াজে ইনায়াতের সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। পরক্ষণ এই ভাবনা থেকে বের হতেই সরে আসে স্পন্দনের কাছ থেকে ইনায়াত। কি বলছিল এইসব সে? আর এই অনুভূতির নামই বা কী তাহলে? রাতের টিমটিম আলোয় ব্যালকনিতে কফির কাপ হাতে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে নিথি। দৃষ্টি তার বাহিরের দিকে, কিন্তু মনের ভেতর চলছে হাজারো চিন্তা ভাবনা। কেন এলে তুমি আবার? ভালো তো ছিলাম আমি, তুমি বিহীন খুব ভালো ছিলাম। নিজেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সেসব আবেগ অনুভূতি থেকে, কিন্তু ভাগ্য আমাকে আবারও তোমার সামনেই এনে কেন দাঁড় করালো আয়ান? ফোনের রিংটোন শুনে পেছনে তাকিয়ে দেখে ফোনটা বেঁচে চলেছে টেবিলের ওপর, আর সেইখানে প্রিয় নামটা জলজল করছে। প্রিয় নামটা দেখে মুহূর্তে চমকে ওঠে নিধি, কেননা প্রিয় নামটা যে আয়ানের। সে কেন তাকে ফোন করছে? কি চাই তার? পরপর কয়েকবার বাজার পর আপনি কেটে গেল। সে ধরবে না ফোন। কেন ধরবে? তাকে দেওয়া কষ্টগুলো এখনও বুকের কোহিনী জমা রয়েছে তার প্রতি পাহাড় সমান অভিমান। চাইলেই কি তা আদৌ শেষ করে দেওয়া যায়? কিছুক্ষণ পর ফোনে টুং করে আওয়াজ হলো। মেসেজেও প্রিয় নামটা সবার আগে তাতে লেখা। প্লিজ নিধি, একটাবার শুধু আমার ফোনটা রিসিভ করো প্লিজ। তা দেখে ফোনটা আস্তে করে বন্ধ করে ড্রয়ারে রেখে দিল নিধি। চায় না সে অতীতের সম্মুখীন হতে। অন্তত এইটুকু বুঝতে পেরেছে ভালোই যে আজ রাতে ঘুম নামবে না। এই চেয়ারটাতে চুপটি করে বসে পড়ল। Meet him all. He is all of your new English professor, Mr. Obro Juhair. ভার্সিটির প্রিন্সিপাল স্যার এসে বক্তৃতা দিচ্ছেন অনার্সের 2য় বর্ষের শিক্ষার্থীদের। প্রিন্সিপাল চলে যাওয়ার পর আদ্রু বলা শুরু করল, I introduce myself. Now all of your turn. একে একে বাম পাশের সব সারির স্টুডেন্টদের সাথে
পরিচয় হওয়ার পর এলো ডান পাশের স্টুডেন্টদের পালা। ইনায়াত আর নিধি বসেছিল মাঝের সারিটায়। নিধির পরিচয় দেওয়ার পর যখন ইনায়াত দাঁড়িয়ে নিজের নাম বলবে তখনই আদ্র বলে ওঠে, ইউ মিস ইনায়েত, রাইট? ইনায়াত মাথা নেড়ে সম্মতি দিতেই আদ্র চলে যায়। ইনায়াত বসলে পাশ থেকে নিধি ফিস ফিস করে বলে, এই ইনু, এই প্রফেসর তোকে কিভাবে চেনে রে? আগে থেকেই পরিচিত? ইনায়াত না বলে কালকের ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলে। সবটা শুনে নিধি বলে ওঠে, এই তোর জোরে তো মন চাচ্ছে উগান্ডায় পাঠায় দেই। ভাগ্যিস কালকে আদ্র স্যার ছিল। আর ভালো কথা, স্পন্দন ভাইয়া কোথায় ছিল? স্পন্দন নামটা শুনতে কাল বিকেলের ঘটনা মনে পড়ে যায় ইনায়াতের। সাথে সাথে লজ্জারা এসে ভিড় জমায় ইনায়াতের মুখে। টেবিলের ওপর হুইস্কির গ্লাসটা হাত দিয়ে কেউ ঘোরাচ্ছে, আর দেয়ালে আটকানো দুটো ছবির ওপর চোখ দুটো স্থির। কিছুক্ষণ পর হুইস্কিটা এক চুমুকে খেয়ে বলতে থাকে, আর মাত্র কয়েকটা ধাপ, দেন ইউ উইল বি ফিনিশড স্পন্দন চৌধুরী। আমার প্ল্যানের প্রথম ধাপ পেরোনো শেষ। দেয়ালে টানানো স্পন্দনের ছবিটা রেড পেন দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেয়। তার পাশে রয়েছে আরেকটা ছবি। ছবিটা হাতে নিয়ে বিড়বিড় করে বলতে থাকে, এই মেয়েটার মাঝে কিছু তো আছে, যা সব নেশার থেকেও বেশি আরও গাঢ়। এই উইস্কি তো কিছুই না তোমার সামনে, মিস ইনায়েত। পাশ থেকে রিথিতা উঠে ওর পাশে দাঁড়ায় আর কাঁধে হাত রেখে বলে, Oh, Eddie, I really miss you. Let's do that. বাঁকা হেসে রিথিতা তার ঠোঁট দুটো এগিয়ে দেয় বীর দিকে। প্রিয় এগিয়ে জড়িয়ে ধরে রিথিতার কোমর। ধীরে ধীরে মিলিয়ে যায় একে অপরের মাঝে। গত 1.5 ঘন্টা যাবৎ ম্যাথমেটিক্সের একটা টার্ম কিছুতেই বুঝতে পারছে না ইনায়া। কলমের হেড কামড়াতে কামড়াতে সেটার বেহাল দশা, তবুও কিছু বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর ইনায়াতের মা মিসেস তানহা রুমে প্রবেশ করলেন। মেয়েকে চিন্তিত দেখে এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেলে চমকে ওঠে ইনায়াত। মাকে দেখে মুচকি হাসি দেয় সে। কিরে, কিছু কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ইনায়াত এবার কাঁদো কাঁদো স্বরে মাকে বলে, আসলে মা, একটা ম্যাথ টার্ম কিছুতেই পারছি না। এটা না পারলে ওই পেট মোটু থুক্কু কবির স্যার নির্ঘাত আমায় বের করে দিবে। মেয়ের এমন কথায় হেসে দেন মিসেস তানহা, আর সেটা দেখে ইনায়াত মুখ ফুলিয়ে নেয়। সমস্যা কি তাহলে? স্পন্দনের কাছে যা, ওর কাছে হেল্প নে। মুহূর্তে মুখটা কালো আধারে ঢেকে যায়, কেননা এই ম্যাথ নিয়ে স্পন্দনের কাছে যাওয়ার যমরাজের কাছে যাওয়া একই কথা। মাথা নিচু করে বসে আছে ইনায়াত। স্পন্দনের কাছে আসার পর এই পর্যন্ত না হলেও 5-6 বার ধমক খেয়েছে। বোঝানোর এক পর্যায়ে স্পন্দনের ফোনে কল আসতেই সে চলে যায় বারান্দায়। এইদিকে ইনায়াতের হঠাৎ নজর পড়ে টেবিলের কর্নারে রাখা নীল ডায়েরিটার ওপর। কি আছে তাতে? যদি স্পন্দন ভাইয়ের প্রেমিকার নাম লেখা থাকে তাহলে? অতি সাবধানে আস্তে করে ডায়েরিটা বের করে ইনায়াত। সেটার প্রথম পাতায় কিছু লেখা নেই। দ্বিতীয় পাতা উল্টাতেই সেখানে দেখে কোটি কোটি অক্ষরে লেখা, একটাই তুমি। লেখাটার উপর কয়েকবার হাত বুলিয়ে নেয় ইনায়াত। কেন যেন লেখাটা ছুঁয়ে অদ্ভুত প্রশান্তি লাগছে। তৃতীয় পৃষ্ঠা উল্টানোর আগে কেউ খপ করে কেড়ে নেয় ডায়েরিটি। আচমকা আক্রমণে ভয় পেয়ে যায় ইনায়াত। পাশে তাকিয়ে দেখে স্পন্দন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। দৃষ্টি তার হিংস্র আর ভয়ঙ্কর। ইনায়াত একটা শুকনো ঢোক গিলে নেয়। একটু পর যে বড় কোনো ঝড় তার উপর দিয়ে বয়ে যাবে তা সে ভালোভাবেই টের পাচ্ছে। স্পন্দন এবার গর্জে ওঠে, তোর সাহস কি করে হয় আমার ডায়েরিতে হাত দেওয়ার? তোকে বারণ করেছিলাম না আমার পার্সোনাল জিনিসে হাত দিতে, তবু আমার ডায়েরি খুলেছিস? এমন ধমক খেয়ে ভয়ে কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে ইনায়াতের। চোখের কোণে জল এসে জমাও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। স্পন্দনের কথায় কথায় হুঁশ ফেরে তার। 2 বছর আগে তোকে আমি আমার রুম থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ঠিক ছিল। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা, গেট লস্ট। মৃদু কেঁপে ওঠে ইনায়াত। সে কখনো চিন্তাও করেনি যে স্পন্দন এমন করবে। কি ছিল এমনটা ওই ডায়েরিতে যে স্পন্দন এমন ব্যবহার করলো তার সাথে? প্রত্যুত্তরে শুধু এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে। মুহূর্তে মনের ভেতর হাজারো অভিমান এসে নাড়া দেয়। কিছু না বলে চুপটি করে নিঃশব্দে বেরিয়ে আসে ইনায়াত। এইদিকে স্পন্দন ইনায়াতের যাওয়ার পর টেবিলে একটা সজোরে খুশি মারে, যার ফলশ্রুতিতে হাতের কিছুটা অংশ কেটে যায়। মাফ করে দে আমায় ইনায়াত, কিন্তু আমি কি করব বল? তুই যদি আমাকে ভুল বুঝিস তাহলে সঠিক সময় এলে আমি নিজেই তোকে সবটা বলবো। 2 দিন পার হয়ে গিয়েছে। ইনায়াত ভুলক্রমেও স্পন্দনের সামনে চায় না। সে কেন যাবে? যেখানে শুধু অবহেলার পাত্র হতে হয় সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। ভার্সিটিতে নিধি আর ইনায়াত কথা বলতে বলতে যাচ্ছে লাইব্রেরির দিকে।
যেটুকু খালি সময় পায় সেটুকু সময় লাইব্রেরিতে কাটাতে বেশ পছন্দ করে ইনায়াত আর নিধি। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় ইনায়াত। পেছনে ফিরে মুচকি হেসে বলে, আরে আয়ান ভাইয়া, আপনি কেমন আছেন? আয়ান আলতো হেসে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা এখানে হঠাৎ? ও, আমি আর নিধি আসলে একটু লাইব্রেরিতে যাচ্ছিলাম। ভাবলাম বসে কিছুক্ষণ সময়ও কাটবে আর ভালো কয়েকটা বইও কালেক্ট করতে পারবো। আপনাকে তো বলাই হয়নি, এ আমার বেস্ট ফ্রেন্ড নিধি। আর নিধি, উনি হলেন আমাদের ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আয়ান ভাইয়া। আয়ান মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় নিধির দিকে, তারপর বলে, এই মিস নিধি, আই অ্যাম আয়ান আবরার। নিধি দাঁতে দাঁত চেপে হাসার চেষ্টা করে বলে, জি আয়ান ভাইয়া। ভাইয়া ডাকটা শুনে আয়ানের মুখটা প্যাঁচার মতো হয়ে যায়, যা নিধির চোখ এড়ায় না। তা দেখে হাসি আসলেও তা বহু কষ্টে আটকে রাখে। এইদিকে আয়ান বেচারা পকেট থেকে ফোন বের করে কল আসার অজুহাতে সেখান থেকে চলে আসে। লাইব্রেরির এক প্রান্তে বসে আছে স্পন্দন। দুদিন ইনায়াতকে দেখলেও এগিয়ে চলেছে, যা দেখে স্পন্দনের মনটা ক্ষতবিক্ষত হচ্ছে। লাইব্রেরিতে প্রবেশ করা মাত্রই ইনায়াতের চোখ পড়ে স্পন্দনের দিকে। এক পলক তাকে চোখ ফিরিয়ে নেয় সে। লোকটা এমন কেন? কষ্টও দিবে আবার ঠিক কাছেও টেনে নিবে। কি দরকার চোখের সামনে সারাদিন ঘুরঘুর করার প্রয়োজনটা কি? কথাগুলো বিড়বিড় করতে করতে লাইব্রেরির পূর্ব দিকে চলে যায় ইনায়াত। আজকে দুটো ক্লাস থাকায় বেশ তাড়াতাড়ি বাসার জন্য রওনা দেয় ইনায়াত। পথেই দেখা হয় আদ্রের সাথে। ইনায়াতকে দেখে আদ্র এগিয়ে আসে, তারপর হাসি মুখে বলে, আরে ইনায়াত, তুমি বাসায় চলে যাচ্ছ? জি আদ্র স্যার। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি তোমাকে গাড়িতে লিফট দিতে পারি? হঠাৎ আদ্রের এমন আবদারে অস্বস্তিতে পড়ে যায় ইনায়াত। তার কি হ্যাঁ বলা উচিত? আদ্রের চুটকি বাজানোর শব্দ পেয়ে ইনায়াত হালকা চমকে ওঠে। কি হলো, কোথায় হারিয়ে গেলে? চলো যাওয়া যাক। ইনায়াত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর দুজনেই গাড়িতে উঠে পড়ে আর চলে যায় গন্তব্যের দিকে। স্পন্দন মাত্রই বের হয়েছিল ইনায়াতের সাথে কথা বলার জন্য, কিন্তু তার আগেই আদ্রের গাড়িতে ইনায়াতকে উঠতে দেখে খটকা লাগে স্পন্দনের। সাথে কিছুটা রাগও হচ্ছিল। বলা নেই ক নেই, হুট করে আদ্রের সাথে যাওয়ার কি দরকার ছিল? আর এই আদ্রকেও কেন জানি খুব বেশি একটা সুবিধার মনে হয় না স্পন্দনের। গাড়ি এসে থামে ইনায়াতের বাসার সামনে। ইনায়াত বের হয়ে আদ্রর থেকে বিদায় নিয়ে চলে যায় বাসায়। আর এদিকে আদ্র গাড়ির ভেতরে বসে বাঁকা হেসে মুখ দিয়ে সিটি বাজাতে থাকে। তারপর ফোন বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে বলতে থাকে, ওয়েল ডান মিস্টার এডিন, কংগ্রাচুলেশন মাই সেলফ। পড়া শেষ করতে করতে রাত প্রায় 2:30 বেজে গিয়েছে। এখন চোখ খুলে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ইনায়াতের কাছে। তাই সব কিছু ঠিক করে ঘুমানোর প্রস্তুতি নেয় ইনায়াত। ব্যালকনির দরজাটা খট করে খোলার আওয়াজ পেয়ে ঘুম ছুটে যায় চোখ থেকে। চোখে মুখে ভয়ের আতঙ্ক। কে আসবে এত রাতে তার ঘরে? চোর নয় তো? এসব ভেবে ভয় পেয়ে যায় ইনায়াত। আস্তে করে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এদিকে স্পন্দন ধীরে ব্যালকনির দরজা খুলছে যাতে ইনায়াত টের না পায়। পর্দার আড়ালে লুকিয়ে অপেক্ষা করছে ইনায়াত, কখন চোর রুমে প্রবেশ করবে আর কখন সে তাকে হাতে নাতে ধরবে। স্পন্দন যখন রুমে প্রবেশ করে তখন ইনায়াত তো পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। স্পন্দনকে দেখে ইনায়াত চিৎকার দেওয়ার জন্য যেই মুখ খুলবে তখনই স্পন্দন তা খেয়াল করে তড়িৎ গতিতে এসে ইনায়াতের মুখ চেপে ধরে। ঘটনাক্রমে ইনায়াতের চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। দুজনের নিঃশ্বাস শুধু একে অপরের ওপর আশ্রে পড়ছে, ঠিক এতটাই কাছে দুজনে। ইনায়াত চোখ দিয়ে ইশারা করছে তার মুখ থেকে হাত সরাতে। স্পন্দনও তা বুঝতে পেরে কিছুক্ষণ পর হাত সরিয়ে নেয়। মুখ ছাড়তেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ইনায়াত। বুক তার এখনও ক্রমশ টিপ টিপ করছে। স্পন্দন কিছুটা ধমকের স্বরে বলে, এভাবে সারার মতো চিৎকার করতে গিয়েছিলি কেন? আমি ভূত না দানব? স্পন্দনের এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় ইনায়াত। চাপা স্বরে বলে ওঠে, কি আমি ষাঁড়ের মতো চিৎকার করি? আর আপনি যে আমার ঘরে চুপি চুপি চোরের মতো প্রবেশ করলেন তা কি? হুম হুম। আর আপনি তো শুধু দানব না, তার থেকেও বেশি। লাস্টের কথাগুলো বিড়বিড় করে বলে ইনায়াত। স্পন্দন এবার কিছুটা ঝুঁকে পড়ে ইনায়াতের ওপর। তারপর ঘোর লাগানো কণ্ঠে বলে, কি আছে তোর মধ্যে ইনায়াত? কি এমন মাদকতা যে আমাকে বারবার তোর কাছে টেনে আনে? স্পন্দনের এমন কথায় কোল কোল চোখ করে তাকিয়ে থাকে ইনায়াত। কিছুই তার মাথায় ঢুকছে না। কি বলছে এইসব সে? নাকি আবারও ওসব ছাইপাশ গেলেছে? হঠাৎ স্পন্দনের হুঁশ ফিরতে এসে থমকে দাঁড়ায়।
কি করতে যাচ্ছিল সে? না না, এনায়েতকে এখনই সবটা জানতে দেওয়া যাবে না। গলা খাকারে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় স্পন্দন। এনায়েত এবার স্পন্দনের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। এখন বলুন, এত রাতে আমার ঘরে আসার কারণটা কি? হুম হুম এনায়েতের প্রশ্নের উত্তর না দিয়ে স্পন্দন বারান্দায় চলে যায়। মিনিট দুয়েক পর আবারও আসে, হাত দুটো তার পেছনের দিকে। তা দেখে এনায়েত তার ভ্রু দুটি কুঁচকে ফেলে। কি আছে পেছনে? স্পন্দন এবার এনায়েতের সামনে এসে দাঁড়িয়ে পেছন থেকে দুটো প্যাকেট দেয়। সাথে সাথে এনায়েতের মন খুশিতে ভরে উঠল, কেননা তার সামনে টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে স্পন্দন, আর এক হাতে টক চকলেটের বক্স। আর এগুলোই সব থেকে পছন্দের তালিকা এনায়েতের। স্পন্দন এনায়েতের দিকে সেগুলো বাড়িয়ে দিতেই তা নিয়ে নেয় এনায়েত। মুখের কোণে ফুটে উঠেছে স্নিগ্ধ এক প্রাণবন্ত হাসি, আর স্পন্দনও মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর হাসির দিকে। আই লাভ ইউ ইনায়াত। এটা বলেই ভরা কফি শপে জড়িয়ে ধরল আদ্র এনায়েতকে। এনায়েত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এইসব তার সাথে? আজ সকালে ভার্সিটি শেষে এক প্রকার জোর করেই নিয়ে আসে আদ্র এনায়েতকে। কয়েকদিনে তাদের মধ্যকার বন্ডিংটাও ভালো হয়ে গিয়েছে, কিন্তু আদ্র সরাসরি এভাবে ইনায়েতকে এসব বলে দিবে তা কখনো কল্পনাও করেনি সে। নিজেকে ছাড়িয়ে রুক্ষ গলায় বলে ওঠে ইনায়েত। এসব কোন ধরনের কথা আদ্র স্যার? আমি তোমাকে ভালোবাসি ইনায়াত, আর এতে দোষের কি আছে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ হতে পারে না স্যার। এইটুকু বলে কফি শপ থেকে বেরিয়ে পড়ে ইনায়েত। এদিকে স্পন্দনের ফোনে টুং করে মেসেজ আসে। এতক্ষণ শায়ানের সাথে বসে আড্ডা দিচ্ছিল। মেসেজ দেখে মুহূর্তেই জল শক্ত হয়ে আসে স্পন্দনের। হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগে, চোখ যেন লাল বর্ণ ধারণ করেছে। আদ্র পকেট থেকে ফোনটা বের করে তাচ্ছিল্য হেসে বলে ওঠে। বেচারা স্পন্দন, তোমার আর ইনায়াতের মাঝে যে প্রাচীর গড়ে উঠেছে তাকে আমি দেয়াল বানিয়ে দেব, ঠিক এতটাই গভীর যে তা বিচ্ছেদের রূপ নেবে। আর ইনায়াত, তুমি তো শুধু আমারই হবে, শুধুই আমার। এদিকে রাস্তায় হাঁটছে আর আদ্রের বলা কথাগুলো বারবার চিন্তা করছে ইনায়াত। চোখ বন্ধ করে ভালোবাসি কথাটা কল্পনা করা মাত্রই স্পন্দনের চেহারাটা ভেসে ওঠে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল ইনায়াত। একে দেখল সে। বাসায় আসতেই কিছুটা চমকে ওঠে, কেননা তার বাসায় সবাই গম্ভীর মুখে বসে আছেন। ক্লান্ত শরীরে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। রুমের সামনে যেতেই কেউ হ্যাঁচকা টান মেরে দেয়ালের সাথে চেপে ধরে তাকে। আকস্মিক ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে গেছে ইনায়া। চোখ দুটো ছানাবড়া হয়ে দাঁড়িয়েছে। তার থেকে কয়েক সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে স্পন্দন। স্পন্দনকে দেখা মাত্র বুকটা ধক করে ওঠে, কেননা স্পন্দনের চেহারাটা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, শার্টটাও একই অবস্থা। চেহারায় স্পষ্ট রাগের আভাস। কি হয়েছে তার? স্পন্দনের নিঃশ্বাস আশ্রে পড়ছে এনায়েতের মুখ বরাবর। স্পন্দন রাগী গলায় বলে ওঠে। অনেক বার বেড়েছিস তাই না? চেনা নেই জানা নেই যার তার সাথে হ্যান্ডশেক করিস, গাড়ি করে বাসায় আসিস, তার সাথে আবার কফি শপে গিয়েছিস তাই না? ওই আদ্র তোকে জড়িয়ে ধরেছিল তাই না? আর কি যেন বলেছিল? হ্যাঁ, ও তোকে ভালোবাসে তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড সি। স্পন্দনের বলা কথাগুলো শুনে ভয়ে রুহু কেঁপে উঠল ইনায়াতের। সে কি করে জানলো এসব? আর স্পন্দন ইনায়াতকে ভুল বোঝেনি তো? আমি ইনায়াতকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। উপস্থিত সকলের সামনে নির্বিকারভাবে কথাটা বলল স্পন্দন। স্পন্দনের কথায় সবচেয়ে বেশি যে অবাক হয় সে হলো ইনায়াত। বিয়ে? স্পন্দনের সঙ্গে তার বিয়ে? ভাবতেই কেমন যেন অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার শরীর বেয়ে। স্পন্দনের কথায় হুঁশ ফিরে তার। তোমাদের কি কোনো রকম আপত্তি রয়েছে এই বিয়েতে? আরে না না, আমরা তো ভীষণ খুশি। তবে স্পন্দন, এভাবে হুট করে বিয়ের ব্যাপারটা কেমন যেন হবে না? সমস্যা নেই, আমি তা ম্যানেজ করে নেব। এর মাঝে ইনায়াত বলে ওঠে। কিন্তু আমি... তার আগে চোখ গরম করে তাকালো স্পন্দন। সাথে সাথে চুপসে যায় ইনায়াত। স্পন্দন আসছে বলে ইনায়াতের হাত ধরে টেনে ছাদের দিকে নিয়ে যায়। এদিকে বড়রা কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ছাদের ভেতর প্রবেশ করতেই দরজার ছিটকিনি লাগিয়ে দেয় স্পন্দন। আর ইনায়াত ভয়ে ভয়ে পেছনের দিকে যাচ্ছে। এখন বল, কি যেন বলছিলি তুই? কিন্তু আমি বল। ইনায়াত হালকা গলা ভিজিয়ে বলে। আসলে বলছিলাম কি স্পন্দন ভাই, আপনি আমায় হঠাৎ বিয়ে করতে চাচ্ছেন কেন? আর আপনি তো আমায় ভালোবাসে। পুরো কথা শেষ করার আগে স্পন্দন ইনায়াতের বাহু জোড়া ধরে বলে। কি বললি? আবার বল। আমি কেন তোকে বিয়ে করছি? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। স্পন্দনের বলা বাক্য বারংবার কানে বাজছে ইনায়াতের। এখনো থম মেরে সেখানেই দাঁড়িয়ে আছে। কি বললো তাকে স্পন্দন?
বলুন না কবুল। কাজী সাহেবের কথায় মিশ্র অনুভূতিরা এসে জড়ো হয় এনায়াতের মনে। বিয়ে, দুই অক্ষরের শব্দটার মাঝে লুকিয়ে আছে হাজারো প্রতিশ্রুতি। কবুল বলা আর কাবিননামায় স্বাক্ষর করার মাধ্যমে দুজন দুটি আত্মা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। আর শুরু হয় নতুন করে পথ চলা। সূচনা ঘটে জীবনের নতুন আরেকটি অধ্যায়। লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে বলে ওঠে কবুল। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। খুব ঘটা করে পরিবারের মধ্যে আর দু একজন ফ্রেন্ড নিয়ে নেওয়া তার স্পন্দনের বিয়েটা সম্পূর্ণ হলো। ভাবতেই অবাক লাগছে, এখন থেকে এনায়াত স্পন্দনের স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। স্পন্দনের প্রতি সবটুকু অধিকার রয়েছে এনায়াতের। বাসর ঘরে চুপটি করে বসে আছে এনায়াত। মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, সাথে ভয়ও লাগছে। স্পন্দন কি আজও ধমকাবে নাকি? এটা তো শিওর যে বিয়েটা স্পন্দন কোনো একটা কারণে হুট করেই করেছে, কিন্তু সেই কারণটা কি? আদ্র। এদিকে আদ্র একের পর একটা ওয়াইনের বোতল মেঝেতে ছুঁড়ে ফেলছে। লাস্টের একটা বোতল রুমে থাকা বড় আয়নাটায় ছুঁড়ে মারতেই সেটা চুরচুর করে ভেঙে পড়ল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নার টুকরোগুলোর মধ্যে আদ্রের হিংস্র চেহারাটা ভেসে উঠছে। না না, এ হতে পারে না। ওই স্পন্দন আবারও আমার প্ল্যান ফ্লপ করে দিল। আর ইনায়াত, তোমাকে তো আমি আমার করেই ছাড়বই, যে করেই হোক। আর স্পন্দন, তোমার জন্য আমি আমার পাওয়ার হারিয়েছি। তোমার আসল চেহারাটাও আমি সবার সামনে এনে ছাড়বো। রাত প্রায় 1টা বাজে। ঘুম ঘুমভাবে বারবার ঢলে পড়ছে এনায়াত। একটু পর খট করে দরজা খোলার আওয়াজ পেতেই মস্তিষ্ক তার আপনা আপনি সজাগ হয়ে যায়। স্পন্দন রুমে প্রবেশ করে এনায়াতের দিকে নজর যেতে ভ্রু দুটি কুঁচকে নেয়। তারপর সামনে যেয়ে বলে, কিরে, তুই এখনো ফ্রেশ না হয়ে এখানে বসে ঘুমে ডুলছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়। স্পন্দনের কথায় ভেবাচাকা খেয়ে যায় এনায়াত। ব্যাটা খবিস, শালা আনরোম্যান্টিক খরগোশের বাচ্চা। মনে মনে গালি দিতে থাকে এনায়াত। চোখ দুটো ছোট ছোট করে বলে, আমি কি ইচ্ছে করে বসেছিলাম নাকি? ওটা তো শুধু মা আর নিধি বলেছিল তাই। স্পন্দন এবার খাটের ওপর বসে পড়ল। তার কি কি বলেছে মা আর নিধি? আমাকে একটু বল, আমিও শুনি। এনায়াত মুখ বাঁকিয়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাতের টিমটিম আলো জানলা ভেদ করে ব্যালকনির মেঝেতে এসে পড়ছে। ইনায়াত বের হয়ে আসলো। পরনে হালকা লেমন রঙের লং কামিজ, সাদা পাজামা আর ওড়না। স্পন্দন ল্যাপটপে কিছু একটা খুব গভীরভাবে দেখছে। তারপর ফাইলটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলো। হঠাৎ ইনায়াতের দিকে চোখ যেতে থমকে যায়। রাতের হালকা আলোতে একদম যেন শুভ্র পরি লাগছে ইনায়াতকে। এটা খেয়াল করে ইনায়াত কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে ওঠে সে। আর তা শুনে স্পন্দনেরও হুঁশ ফেরে। ইনায়াত আসতে স্পন্দন বলে, নে এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আমার একটু কাজ আছে, আমি পরে ঘুমাবো, তুই ঘুমা। আমিও ঘুমাবো না। স্পন্দন এবার একটু সামনে এগিয়ে যায় ইনায়াতের দিকে। চোখে মুখে দুষ্টুমির ভাব এনে বলে, কেন? অন্য কিছু করার মতলব আছে নাকি? স্পন্দনের কথার অর্থ বোঝা মাত্র লজ্জায় মিয়ে পড়ল ইনায়াত। মনে মনে বলে, এই লোকটার মুখে কিচ্ছু আটকায় না, না কি? মুখের ওপরই সব কিছু বলে দেয়। কিছু একটা ভেবে ফট করে বলে দেয়, গান শোনাবেন? হঠাৎ গান শোনানোর আবদারে কি বলবে বুঝে পায় না স্পন্দন। আমি খালি গলায় গান পারি না। কেন কেন? আপনার সেই গিটারে টুংটাং শব্দ তুলবেন আর গান গাইবেন, ঠিক যেমন মাঝরাতে হুটহাট সুর তুলেন। লাস্টের কথাটা বলে থতমত খেয়ে গেল ইনায়াত। না না, এটা কি বললাম আমি? এখন যদি জিজ্ঞেস করে যে আমি চুপি চুপি মাঝরাতে তার গান শুনি, তখন কি হবে? আমি কি বলবো এখন? এদিকে স্পন্দন গোল গোল চোখে তাকিয়ে আছে ইনায়াতের দিকে। তুই কি করে জানলি যে আমি মাঝরাতে হুটহাট গান ধরি? বাই এনি চান্স তুই কি লুকিয়ে আমার গান শুনতি? যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। কি বলবে এখন ইনায়াত? যদি ধমক দিয়ে বসে তখন কিছুটা আমতা আমতা করে বলে, 2-1 শুনেছি। রাতের আকাশের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে রিধি। জীবনটা সত্যি অদ্ভুত। আচ্ছা, তারা রায়ানের সম্পর্কটা স্বাভাবিকভাবে থাকলেও পারত, তবে বিচ্ছেদ কেন হলো? এখন কি আর চাইলেই খুব সহজে তাকে আবারও মেনে নিতে পারবে? আজকেও বিয়ের অনুষ্ঠানে ফাঁকে হঠাৎ করে আয়ান নিধির সামনে এসে দাঁড়ায়। তারপর সবার থেকে আড়াল করে নিয়ে যায় নিধিকে। প্লিজ নিধি, এভাবে আমাকে আর কষ্ট দিও না। আমাকে তিলে তিলে শেষ করে দিও না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটিবার সুযোগ দাও। কোনোদিন কোনো কষ্ট দেব না, কখনো অভিযোগ তুলতে পারবে না। নিধি এবার ক্রুদ্ধ কণ্ঠে বলে, এতই যদি ভালোবেসেছিলে
তাহলে সেদিন আমায় আর আমার প্রতি তোমার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান হতে হয়েছিল কেন আয়ান? আমি তো তোমার যোগ্য ছিলাম না আবার। তবে আজ কেন এসেছো আবার? আয়ানকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে আসে নিধি। কিন্তু মনটা যে তার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল তাকে ভাবে বোঝাবে সে। হাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে স্পন্দন। সামনেই বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইনায়া। গিটারের টুংটাং শব্দ তুলে স্পন্দন, দৃষ্টি তার প্রেয়সীর চোখের দিকে। অবুঝ মনের ঠিকানা, তুমি কি হবে মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে? আমি তোমাকে বেসেছি কত ভালো, তুমি আমার এই সুখে হবে যে মরণ। বেঁচে আছি এই পৃথিবীতে একটাই তুমি যে কারণ। গান শেষ হতেই স্পন্দন খেয়াল করে ইনায়াত ঘুমিয়ে পড়েছে। তা দেখে মুচকে হাসি দেয় সে। সকালবেলা মিষ্টি রোদে সোনালি আলোর ঝলকানি চোখে পড়তেই পিটপিট করে তাকায় ইনায়াত। চোখ খুলেই খেয়াল করে সে বিছানায় শোয়া। কিন্তু যেটুকু মনে পড়ছে খুব সম্ভবত সে গতকাল রাতে ব্যালকনিতে বসে বসে স্পন্দনের গলায় গান শুনছিল আর তার মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তবে কি স্পন্দনই তাকে নিয়ে এসেছে? ভাবতেই একরাশে লজ্জায় এসে ভিড় জমায়। শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয় স্পন্দন। স্পন্দনের দিকে চোখ যেতেই ইনায়াতের চোখ যেন চরক গাছ। খালি গায়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা শরীরে যেগুলো দেখতে একদম মুক্তর মতো মনে হচ্ছে। ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে রয়েছে, যার কারণে সবচেয়ে আকর্ষণীয় লাগছে। আমাকে দেখা শেষ হলে এবার নিজে ফ্রেশ হয়ে আসো। অবশ্য দেখতেই পারিস, আফটার অল সব মেয়েদের ক্রাশ আমি। কথাটা একটু ভাব নিয়ে বলল স্পন্দন। আর এদিকে ইনায়াত পারে না নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে। তোর হয়েছেটা কি নায়াত? যখন তখন ড্যাব ড্যাব করে ওই খবিস ব্যাটার দিকে তাকিয়ে থাকিস কেন শুনি? আর আমারই দোষটা কোথায়? এমনভাবে আমার সামনে এসে দাঁড়ালে তো চোখ যাবেই। আর ইনার কথা তো বাদই দিলাম, সময় পেলে লজ্জায় ফেলে দেয় আমাকে। কথাগুলো বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে যায় ইনায়াত। ডাইনিং টেবিলে বসে বসে সবাই নাস্তা করছে। স্পন্দনের মা মিসেস সাবিনা সযত্নে ইনায়াতের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। নাস্তা করার এক পর্যায়ে স্পন্দন বলে ওঠে, এনায়েত, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও ভার্সিটির জন্য। এবার মিসেস সাবিনা খেতে খেতে বলে ওঠেন, আহা স্পন্দন, মেয়েটার তো রেস্টের প্রয়োজন। একদিনে এত দৌড়ঝাঁপ, ওর উপর তো প্রেশার পড়েছে। ওকে বরং 2 দিন রেস্ট নিতে দাও, পরে না হয় ও নিধির কাছ থেকে নোটসগুলো নিয়ে নিবে। না না ফুপি, আমার কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। তা ভালো কথা, কিন্তু তুমি এখনও ফুপি ভালো কেন? এখন থেকে স্পন্দনের মতন তুমিও আমায় মা বলে ডাকবে, মনে থাকবে? কথাগুলো মিসেস সাবিনা এনায়াতের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন। এনায়াতও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে স্পন্দন, আর তার পাশের সিটে বসে আছে এনায়াত। ড্রাইভিংয়ের মাঝে হঠাৎ এনায়াত প্রশ্ন করে বসে, আচ্ছা স্পন্দন ভাই, আপনি এখনও কিন্তু আমায় বললেন না যে আপনি কিভাবে ওই আদ্রসের আর আমার কথাগুলো কিভাবে জানলেন? স্পন্দন দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে, সমস্যা কি? খালি ভাই ভাই করো। আমি কি তোমার মায়ের পেটের ভাই লাগি? আর সবচেয়ে বড় কথা, হাজব্যান্ডকে কি কেউ ভাই বলে? এনায়াত মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি তো ছোটবেলা থেকেই আপনাকে ভাই বলে এসেছি, আমার কি দোষ? স্পন্দন এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তোর এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কথাটা বলেই রহস্যময়ী হাসি দেয় স্পন্দন। ভার্সিটির উত্তর দিকে ছোট একটা লেকের পার রয়েছে, আর তার পাশে 2-1টা বেঞ্চ। সেখানে বসে বহমান স্রোতের দিকে আনমনে তাকিয়ে রয়েছে নিধি। ফোনে কল আসতেই চমকে ওঠে সে। খেয়াল করে দেখে আননোন নাম্বার থেকে পরপর 12টা মিসড কল এসেছে। এতবার কল আসায় চিন্তায় পড়ে যায় নিধি। লাস্ট কল আসার সাথে সাথেই সে রিসিভ করে অপর পাশের ব্যক্তি যা বলে তা শুনে ফোনটা হাত থেকে পড়ে যায়। চোখের কোণে জল জমা শুরু করে দেয়। মুখ দিয়ে শুধু অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, আয়ান? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে নিধি। অস্থিরভাবে পায়চারি করছে সে। একটু পর ডক্টর বেরিয়ে আসে, বলে, এখানে পেশেন্টের বাড়ির লোক কে? নিধি কোনো কিছু না ভেবে এগিয়ে যায়, বলে ওঠে, আমি ডক্টর আয়ান কেমন আছে? ওর কিছু হয়নি তো? সিরিয়াস কিছু নয়, তবে অ্যাক্সিডেন্টের কারণে শরীরের বেশ কিছুখানি রক্ত বেরিয়ে গেছে। ওনার এখন ইমিডিয়েটলি রক্ত লাগবে। এখানে এবি নেগেটিভ রক্তকার। ডক্টর, আমার রক্তের গ্রুপ AB নেগেটিভ, আমায় নিয়ে চলুন। আমাদের সাথে আসুন।
এইদিকে স্পন্দন ইনায়াতকে পাঠিয়ে দিয়ে নিধির সাথে রয়েছে, কেননা ইনায়াতের রক্তে ফোবিয়া আছে, যার কারণে স্পন্দন একা থেকে যায়। দেখতে দেখতে প্রায় বিকেল পেরিয়ে যায়। নিধি আয়ানের সাথে বসে রয়েছে। কেবিনে শিফট করা হয়েছে তাকে, এক হাতে ক্যানল লাগানো। একটু পর আধো আধো চোখে তাকায় আয়ান। চারপাশে চোখ বুলিয়ে দেখে সে হসপিটালের কেবিনে শোয়া অবস্থায়। বাম হাতে টান লাগতেই হালকা শব্দে আহ করে ওঠে। নিধির চোখটা মাত্রই লেগে এসেছিল। হঠাৎ মৃদু শব্দ পেয়ে এক লাফে উঠে বসে সে। আয়ানের হুঁশ ফিরতে দেখে তার কাছে গিয়ে তার হাতের ওপর হাত রেখে বলে ওঠে, আপনি ঠিক আছেন? একটু সাবধানে থাকা যায় না নাকি? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। নিধির কান্নারত স্বর দেখে আয়ান তার ডান হাত আলতো করে নিধির কালে রাখে আর বলে ওঠে, এই নিধি পাখি, তাকাও আমার দিকে, দেখো কিচ্ছু হয়নি তো আমার, কান্না থামাও প্লিজ। নিধি এবার আয়ানের বুকে মাথা রেখে আনমনে বলে বসে। ভালোবাসি আয়ান, ভীষণ ভালোবাসি। আয়ানও এক হাতে নিধিকে জড়িয়ে ধরে বলে, আমিও ভালোবাসি নিধি পাখি। সন্ধ্যার দিকে বাসায় ফিরে স্পন্দন। বাসার সবাই চিন্তিত হয়ে বসে আছে, যা দেখে স্পন্দনের মনে খটকা লাগলো। স্পন্দন আসতেই মিসেস সাবিনা ওকে গিয়ে বলে, স্পন্দন, ইনায়াত কোথায়? ও তো এখনো বাড়ি ফিরেনি। মায়ের মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল স্পন্দন। কোথায় গিয়েছে ইনায়াত? কি হয়েছে তার? স্পন্দনের ফোনে তখনই রিং হয়। রিসিভ করে যা শুনে তাতে ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে আসে। রাগে হাত মুঠো করে ফেলে। অন্ধকার কোনো এক জায়গায় একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ইনায়াত। জায়গাটাকে মূলত গোডাউনি বলা যায়। চারপাশে শুধু সারি সারি বাক্স, শুধু একটা লাইট রয়েছে, তাও স্বল্প আলোর। একটু পর খট করে দরজা খোলার শব্দ হয়। কেউ একজন সিটি বাজাতে বাজাতে প্রবেশ করে। দিশেহারা হয়ে ড্রাইভ করছে স্পন্দন। চুলগুলো এলোমেলো। কয়েক মুহূর্তের মধ্যে চেহারাটা বিধ্বস্ত হয়ে গিয়েছে। মনের ভেতর শুধু একটা কথাই বারবার চলছে, কোথায় তুই ইনায়াত? চিন্তা করিস না, আমি তোর স্পন্দন তোকে ঠিকই খুঁজে বের করব। চোখের উপর পানির ছিটা পড়তেই কিছুটা নড়ে চড়ে বসে ইনায়াত। আধো আধো চোখে তাকিয়ে দেখে নেয় বর্তমানে সে কোথায় রয়েছে। না, তেমন কোনো লাভ হলো না, কিন্তু পর মুহূর্তেই সামনে যাকে দেখলো তাতে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে ইনায়াত। মৃদু আলোতে আদরের হিংস্র মুখটা ভেসে উঠছে। কম্পনরত কণ্ঠে বলে ওঠে, আদ্র স্যার আপনি? আদ্র এবার কিছুটা ইনায়াতের দিকে ঝুঁকে যায়। ইনায়াতের চোখে চোখ রেখে বলে, ইয়া, ইনায়াত বেবস, আমি দ্য গ্রেটেস্ট এডি ওরফে আদ্র জোয়াহের। এসবের মানে কি? আমাকে এভাবে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? আরে কুল ডাউন, এত হাইপার হলে হয় নাকি? আমি তোমাকে কেন নিয়ে এসেছি জানো? আমার তোমাকে চাই, সেটা যদি এক রাতের জন্য হয় তবুও চলবে, বাট আই নিড ইউ। আদ্রের কথার অর্থ বুঝতে পেরে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ইনায়াত। মনে মনে বলে, স্পন্দন, কোথায় আপনি? প্লিজ তাড়াতাড়ি আসুন, এই শয়তানের হাত থেকে আমায় রক্ষা করুন প্লিজ। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই মাঝ রাস্তায় হঠাৎ একটা কালো রঙের মাইক্রোবাস এসে থামে ইনায়াতের সামনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার মুখ বরাবর স্প্রে করে। তারপরে ধীরে ধীরে শরীর ও চোখ অসাড় হয়ে আসে তার। এরপর আর কিছু মনে নেই। বর্তমানে আদ্র বাঁকা হেসে ইনায়াতের দিকে হাত এগোতেই কেউ দরজাটায় সজোরে ধাক্কা মেরে খুলে ফেলে। ইনায়াত যেন আশার আলো দেখতে পায়। স্পন্দনের আগমনে আদ্র একটা ডেভিল হাসি দেয়, তারপর বলে ওঠে, অবশেষে আপনার আগমন ঘটলো মিস্টার স্পন্দন। ও সরি, দ্য গ্রেটেস্ট মাফিয়া কিং SR চৌধুরী। অ্যাম আই রাইট স্পন্দন? আদ্রের মুখে এইসব কথা শুনে ইনায়াত যেন অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গিয়েছে। মাফিয়া কিং? তাও আবার স্পন্দন? এ কি করে সম্ভব? না না, এ হতে পারে না। আদ্র নিশ্চয়ই ভুল কিছু বলেছে, যাতে আমি স্পন্দনকে ভুল বুঝি। কিন্তু ইনায়াতের রাস্তাটুকুকে নিঃশেষ করে দিয়ে স্পন্দন বলে ওঠে, যাক, তাহলে জেনে গেছিস। অবশ্য তোর জানারই কথা, তাই না এডি? আদ্র এবার উচ্চ গলায় বলে, শুধু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি সব হারিয়েছি। আমার মাফিয়া পাওয়ার, রাজত্ব, সব কিছু। তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। তোর জন্য আমাকে 5 বছর দেশের বাইরে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আর তুই ভাবছিস আমি এত সহজেই তোকে ছেড়ে দেব? নো মিস্টার স্পন্দন, নো। তুই আমার কাছ থেকে আমার পাওয়ার কেড়ে নিয়েছিস। আমিও তোর কাছ থেকে তোর সবচেয়ে প্রিয় জিনিস, তোর ইনায়াতকে কেড়ে নিব। এদিকে ইনায়াত নির্বাক শ্রোতা হয়ে বসে আছে। সে যে তার কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। সে তো কল্পনায়ও ভাবেনি স্পন্দনের এসব কর্মকাণ্ডের ব্যাপারে।
আচমকা আদ্র তার পকেট থেকে একটা ধারালো নাইফ বের করে এনায়াতের গলা বরাবর ধরল। হঠাৎ করে গলায় ছুরি ধরায় কিছুটা ভয় পেয়ে যায় এনায়াত। ছুরিটা ধারালো হওয়ায় গলার সাথে ধরতেই সাইড থেকে কিছুটা অংশ কেটে যায় এনায়াতের। সাথে সাথে মৃদু শব্দে এনায়াতের মুখ থেকে আহ শব্দ পেরিয়ে এলো, যা দেখে স্পন্দনের মাথায় রাগের আর তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আদ্র, হাউ ডিয়ার ইউ! তোর সাহস হয় কি করে ইনায়াতের গায়ে আঘাত করার? ছেড়ে দে বলছি, তা না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। সো স্যাড, তাই না স্পন্দন? দেখো এবার নিজের প্রিয় জিনিসটাকে ধীরে ধীরে শেষ হয়ে যেতে দেখো। আদ্রের কথায় হঠাৎ করে হো হো করে হেসে দেয় স্পন্দন। হঠাৎ এমন হাসির কারণ খুঁজে পায় না আদ্র। স্পন্দন এবার কিছুটা বাঁকা হেসে বলে ওঠে, আহ আদ্র, তুমি এখনো বোকাই রয়ে গেলে। তোমার কি মনে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার প্রিয়সীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? তাহলে তো আমি দ্য গ্রেট মাফিয়া কিং হতাম না। বাট তুমি সেই রহস্যটা জানার আগেই তোমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। বলেই শার্টের পেছন থেকে গান বের করে পরপর 3টা গুলি করে দেয় আদ্রকে। এদিকে রক্তের কয়েকটা ফোঁটা ছিটে পড়ে এনায়েতের হাতে, যা দেখে আটকে ওঠে সে। আজ আয়ানকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। শরীরটা দুর্বল হওয়ার কারণে বাসায় গিয়ে প্রপার রেস্ট নিতে বলেছে ডক্টর। নিধি আয়ানের সঙ্গে তাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবে। গাড়িতে বসতেই নিধি আলতো করে তার মাথাটা আয়ানের কাঁধে রাখে। আয়ানও তার হাতটা নিধির হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর মৃদু স্বরে বলে ওঠে, নিধি পাখি। এতদিন পর আয়ানের কণ্ঠে নিধি পাখি নামটা শুনে শিউরে ওঠে নিধি। মনের মধ্যে অদ্ভুত ভালো লাগা এসে জমা হয়। আলতো কণ্ঠে বলে, মাফ করে দিও আমায় নিধি পাখি, অনেক কষ্ট দিয়েছি তোমায়। ভালোবাসি নিধি পাখি। আমিও ভালোবাসি প্রিয়। আদ্রের নিথর লাশটার সামনে নির্বাক হয়ে বসে আছে ইনায়াত। সে যেন অনুভূতিহীন। তার এই সামনে স্পন্দন আদ্রকে মেরে ফেলল। সে তো সবসময় এই খুনাখুনি থেকে 10 হাত দূরে থাকতো, তবে আজ এইসব কি? স্পন্দন এগিয়ে এসে ইনায়াতের গলায় কাটা জায়গায় হাত রাখতে ছিটকে সরে যায় ইনায়া। স্পন্দন ভ্রু কুঁচকে তার দিকে তাকালে বলে ওঠে, আপনি আমায় ছুঁবেন না। আপনি আপনি একজন খুনি, আর আপনি তো একজন মাফিয়া। স্পন্দন খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এনায়াত এখনও শখের ভেতর রয়েছে, আর সেই ফোবিয়াও কিছুটা পড়েছে। এনায়াতকে বারবার বোঝানোর পরেও সে একই প্রলাপ বারবার বকে চলেছে। এক পর্যায়ে না পেরে স্পন্দন এনায়াতের ঠোঁট দুটো নিচে দখলে নিয়ে নেয়। আকস্মিক ঘটনায় এনায়াত একদম বিড়াল ছানার মতন চুপটি মেরে যায় আর চোখ দুটো আবেশে বন্ধ করে ফেলে। মিনিট 5 পর স্পন্দন এনায়াতের ওষ্ঠদয় ছিঁড়ে দেয়। এতক্ষণে ইনায়াত শান্ত হয়ে গিয়েছে। এদিকে ইনায়াত চুপ হয়ে গেলেও চোখ দিয়ে অনবরত টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। স্পন্দন আলতো করে তার হাতটা ইনায়াতের গালে রেখে বলে ওঠে, ইনায়াত। ইনায়াত কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর কিছু না বলেই বাইরের দিকে হাঁটা শুরু করে। স্পন্দন শুধু ইনায়াতের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, কেননা সে খুব ভালো করেই জানে তার প্রেয়সীর মনে পাহাড় সমান অভিমান জমা হয়েছে, আর সেই অভিমান ভাঙতেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে। গাড়ি চলছে আপন গতিতে। বাইরের শোষো ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার এনায়াতকে, কিন্তু তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। মুখটা গম্ভীর করে বসে আছে আনমনে। এইদিকে স্পন্দন আর চোখে কিছুক্ষণ পর পর এনায়াতের দিকে তাকাচ্ছে। তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠল স্পন্দনের, কেননা তার প্রেয়সীর চেহারায় এক আকাশ কালো মেঘেরা জমা হয়েছে। যে বাড়িতে ফিরতে প্রায় রাত 3টে বেজে যায়। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মেইন দরজাটা আস্তে আস্তে করে খোলে স্পন্দন। মিসেস সাবিনা এবং মিস্টার সাদাত অর্থাৎ স্পন্দনের বাবা সকলেই ঘরে চিন্তিত হয়ে বসে আছেন, অপেক্ষা করছেন স্পন্দন আর এনায়েতের জন্য। মিসেস সাবিনা ওড়না দিয়ে চোখের জলগুলো আড়াল করে বলে ওঠে, ছেলেটা সে কখন বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নামগন্ধ নেই। না জানি ইনায়াতকে আদৌ পেয়েছি কিনা। কি যে হচ্ছে। মিস্টার সাদাতও তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। এরই মাঝে পেছন থেকে স্পন্দন বলে ওঠে, মা। স্পন্দনের গলা শুনতেই পেছনে তাকান মিসেস সাবিনা। ক্লান্ত দেহে বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছে স্পন্দন, আর তার পেছনেই কুটি ছুটি মেরে দাঁড়িয়ে আছে এনায়াত। দুজনকে সাবধানে বাড়ি ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিসেস সাবিনা আর মিস্টার সাদাত। মিসেস সাবিনা গিয়ে ইনায়াতকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি ঠিক আছো ইনায়াত? কিছু হয়নি তো তোমার? এনায়াত ভাঙা কণ্ঠে বলে ওঠে, কিচ্ছু হয়নি আমার মা। মুখে বললেও চোখে ভেসে উঠছে বারংবার সেই ঘটনা, রক্তের দাগ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মা, আপনাকে কিছু বলার ছিল।
ইনায়াতের কথা শুনে স্পন্দন কিছুটা ভরকেছে। মনে মনে ভাবতে থাকে যদি ইনায়াত সবটা বলে দেয় মাকে, তাহলে ইনায়াত এক পলক স্পন্দনের দিকে তাকিয়ে বলে ওঠে, মা, আমি কিছুদিন আমার বাসায় যেতে চাই। কেন, কিছু কি হয়েছে তোমার আর স্পন্দনের মাঝে? না না মা, তেমন কিছু নয়। আসলে কিছুদিন আমি একটু একা থাকতে চাই। স্পন্দন মনে মনে রাগ পুষলেও মুখে কিছু প্রকাশ করলো না। হ্যাঁ, সে অনেক বড় একটা সত্যি লুকিয়েছে। তাই বলে কি তাকে ছেড়ে চলে যাওয়াটা কি খুব জরুরি? তাকে কিছু বলার সুযোগটা তো দিবে। সদ্য ভোরের আলো ফোটার পরপরই ইনায়াতের চোখের ঘুম ছুটে যায়। পাখিরাও কিচিরমিচির করা শুরু করে দিয়েছে। পাশে তাকিয়ে দেখে স্পন্দন ঘুমিয়ে রয়েছে। কি নিষ্পাপ লাগছে তাকে। ঘুমন্ত চেহারাটা বড্ড বেশি মায়াবী লাগছে। অথচ কে বলবে এই মানুষটার ভেতরেই লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। 2 দিন পার হয়ে গিয়েছে। এনায়াত সবার সাথে কথা বললেও স্পন্দনকে কিছুটা এড়িয়ে চলে। সে কি করে পারলো এত বড় কথা তার থেকে লুকাতে? কফি শপে বসে আছে এনায়াত, নিধি আর আয়ান। এনায়াত মুখটা গম্ভীর করে বসে রয়েছে আর টেবিলে আঙুল দিয়ে আঁকিবুকি করছে। নিধি নীরবতা ভেঙে বলল, দেখ ইনায়াত, যা হয়েছে হয়েছে, সবটা ভুলে যা প্লিজ। স্পন্দন ভাইয়াকে তো তুই চিনিস ভালো করেই, বল। জানিস সে কখনো ভুল কাজ করে না। আমিও না শুনে প্রথমে অবাকই হয়েছিলাম, তবে আয়ান আমাকে সবটা বলেছে। স্পন্দন ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে, সে সত্যিই অনেক কষ্টে রয়েছে। এনায়াত অবাক চোখে তাকালো আয়ানের দিকে, তারপর জিজ্ঞেস করলো, আয়ান ভাইয়া, আপনি সবটা জানতেন, তারপরও আমায় কিচ্ছু বলেননি আপনি? আমায় মাফ কর বোন, স্পন্দনের করা আদেশ ছিল, তো কিছু জানতে দেওয়া যাবে না এই ব্যাপারে। ওর তোকে নিয়ে অনেক ইনসিকিউরিটি ছিল, আর এটা যদি তোর পড়াশোনায় এফেক্ট ফেলে, তাই ও তোকে কিছু জানতে দেয়নি। আর তুই রাগ করবি কি না জানি না, আমিও মাফিয়া গ্যাংয়ের ভেতরে রয়েছি। এক কথায় বলতে পারিস স্পন্দনের ডান হাত। আর মাফিয়া বলতেই যে শুধু খুনাখুনি করে এমনটা নয়, আর সে যে নিরীহ কোনো মানুষকে খুন করে এমনটাও নয়। যারা এ সমাজের কীট মনে করে দেশের কোনো ইম্পর্ট্যান্ট প্রজেক্টের সুরক্ষা ইত্যাদি কাজ করে স্পন্দন, যাকে এক কথায় বলে হিডেন মাফিয়া। ইনায়াতের মাথা যেন ঝিমঝিম করছে। একের পর এক রহস্য তার সামনে এসে জড়ো হচ্ছে। কি হচ্ছে এসব তার সাথে? রাতের টিমটিম আলোয় বেশ আলোকিত হয়ে রয়েছে চারপাশ। চোখ যেন নির্ঘুম ইনায়াতের। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। একটু পর স্পন্দন ব্যালকনি দিয়ে নিঃশব্দে ঢুকে পড়ে। রুমে এসে দেখে ইনায়াত চুপটি করে খাটের এক প্রান্তে ঘুটি ছুটি মেরে বসে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে ইনায়াত। পেছনে ঘুরে দেখে স্পন্দন দাঁড়িয়ে রয়েছে। কয়েকদিনের তফাতে যেন স্পন্দন পুরোটাই বদলে গিয়েছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে। ইনায়াতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে স্পন্দন। তার কোলে মাথা রেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলে। এদিকে ইনায়াত হালকা শিউরে ওঠে স্পন্দনের স্পর্শ পেয়ে। ইনায়াতের কোলে মাথা রেখে বিড়বিড় করে বলে ওঠে, প্লিজ আমাকে আর কষ্ট দিস না, আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিস না ইনায়াত। ভীষণ কষ্ট হয় তোকে ছাড়া থাকতে। স্পন্দনের মুখে এমন কথাবার্তা শুনে মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে ইনায়াতের। সে কি পারবে আবার স্পন্দনকে ফিরিয়ে নিতে? রুমটা বিভিন্ন ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। ক্যান্ডেলের চারপাশে গোলাপের পাপড়ি ছেটানো। বাহিরে ওয়েদারটাও আছে দারুণ। কালো রঙের একটা শাড়ি, কালো কাচের চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ। হালকা সাজিয়ে নিজেকে সাজিয়ে তুলেছে ইনায়াত। হ্যাঁ, সে ঠিক করেছে স্পন্দনকে আবারও মেনে নিবে। তার জন্য এই কয়েকদিনের জমিয়ে রাখা অনুভূতি প্রকাশ করবে, কারণ সে যে ভালোবেসে ফেলেছে স্পন্দনকে। কাল রাতে ইনায়াতের কাছে যাওয়ার পর মনটা আগের চেয়ে কিছুটা হালকা হয়েছে। তবে ইনায়াত এখনও স্পন্দনের কোনো কথার উত্তর দেয়নি, তার সাথে কথাও বলেনি। তাহলে কি তার প্রেয়সী তাকে কোনোদিন ক্ষমা করবে না? এইসব কথা ভাবতে ভাবতে স্পন্দন বাসায় প্রবেশ করে। নিজের ঘরটায় কেমন যেন শূন্যতা অনুভব হয় এখন। ইনায়াত নেই বলেই কি এমনটা হয়? রুমের দরজাটা খুলতেই অবাক হয়ে যায় স্পন্দন। অন্ধকার রুমটায় ছোট ছোট ক্যান্ডেল দিয়ে আলোকিত করা। গোলাপ আর বেলি ফুলের সুবাসটাও এসে বারবার তার নাকে বাজছে। কি করেছে এসব? তাহলে কি ইনায়াত ফিরে এসেছে? কথাগুলো আওড়াতেই স্পন্দনের চোখ পড়ে ব্যালকনির দিকে। কালো শাড়ি পরিহিতা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। খোলা লম্বা চুলগুলো বাতাসের সাথে যেন খেলা করছে। রাতের আবছা আলো আর জ্বলন্ত ক্যান্ডেলগুলোর আলোতে ইনায়াতকে যেন একদম স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে।
স্পন্দন আনমনে বলে ফেলে। শ্যামাঙ্গিনী, ধীর পায়ে এগিয়ে যায় ইনায়াতের দিকে। কাঁধের ওপর কারো চেনা পরিচিত নিঃশ্বাস আশ্রয় পড়ায় শিউরে ওঠে ইনায়াত। স্পন্দন তার হাত দুটো এগিয়ে ইনায়াতের কোমরে রাখে। এইদিকে ইনায়াত আবেশে চোখ বন্ধ করে নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। স্পন্দন তার ঠোঁট যুগল এগিয়ে নিয়ে যায় ইনায়াতের কানের কাছে। ফিসফিসিয়ে বলে ওঠে, কি আছে তোর মধ্যে ইনায়েত? কি এমন মাদকতা যা আমাকে বারবার তোর প্রেমে নতুন করে ফেলতে বাধ্য করে? শাড়িতে তোকে আজ বড্ড বেশি মায়াবী লাগছে শ্যামাঙ্গিনী। শ্যামাঙ্গিনী নামটা শুনে ইনায়াতের সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। আজ যে খুব করে পেতে ইচ্ছে করছে ইনায়েত, যেখানে থাকবে না কোনো বাধা, কোনো বারণ, দুজনের মাঝে থাকবে না কোনো দূরত্ব, হব দুজনে মিলেমিশে একাকার। দিবে কি সেই অনুমতি শ্যামাঙ্গিনী? কথাগুলো শুনে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থায় ইনায়াতের গালগুলো লাল আভা ধারণ করছে। কোনো কিছু না বলে পেছনে ঘুরে সেও স্পন্দনকে জড়িয়ে ধরে। স্পন্দনও তার উত্তর পেয়ে যায়, তাই সেও মুচকি হেসে ইনায়াতকে কোলে তুলে নেয় এবং রুমে প্রবেশ করে। অতঃপর রাত যত গভীর হতে থাকে, ভালোবাসার প্রজাপতি দুটো একসাথে মিশে যেতে থাকে। সকালের আলো চোখে পড়তেই ঘুম ছুটে যায় ইনায়াতের। এতক্ষণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে স্পন্দনের বুকে মাথা রেখে ঘুমোচ্ছিল সে। গত রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় সে। কিছুক্ষণ স্পন্দনের দিকে তাকিয়ে থাকে সে। তারপর তার গালের কোনায় থাকা তিলটার ওপর আঁকিবুকি করতে থাকে সে। চোখ দুটো বন্ধ রেখেই হঠাৎ খপ করে ইনায়াতের হাত ধরে ফেলল স্পন্দন। এতে কিছুটা হকচকিয়ে যায় ইনায়াত। তারপর মুখ ফুলিয়ে বলে ওঠে, আপনি জেগেছিলেন? তাহলে এতক্ষণ অযথা ঘুমানোর ভান ধরেছিলেন কেন শুনি? স্পন্দন ঘুরে ইনায়াতকে দু হাতে জড়িয়ে ধরে আর দুষ্টুমির ভাব নিয়ে বলে, যদি ঘুমানোর ভান না করতাম তাহলে জানতাম কি করে যে আমি ঘুমিয়ে থাকলে আমার বউটা লুকিয়ে লুকিয়ে আমাকে আদর করে? ইনায়াত স্পন্দনের দুষ্টুমি বুঝতে পেরে স্পন্দনকে কিছুটা ধাক্কা দিয়ে উঠে চলে যায় আর স্পন্দন ইনায়াতের যাওয়ার পানি চেয়ে হাসতে থাকে। সকালের নাস্তা সেরে একটু কাজে বের হয় স্পন্দন। বিকেলের দিকে বাড়ি ফিরলে এক কাপ চা নিয়ে স্পন্দনের সামনে দাঁড়ায় ইনায়াত। তারপর বসতে বসতে বলে, আচ্ছা স্পন্দন, আপনি তো আমায় এটা বললেন না যে ওই দিন আদ্রির ডেরায় আমাকে কিভাবে খুঁজে পেলেন? স্পন্দন এক পলক ইনায়াতের দিকে তাকিয়ে বলল, তোর আর গোয়েন্দাগিরি গেল না তাই না? আচ্ছা বলছি। ফ্ল্যাশব্যাক। তুই যখন আড্রেস ডেরায় তখন আমি আমার লোকদের কাজে লাগিয়ে দেই, অ্যান্ড কিছুক্ষণ পর এমন একটা ইনফরমেশন পাই যাতে তোকে পাওয়া খুব সহজ হয়ে যায়। হৃদিকাকে তো চিনিস। কোনোভাবে জানতে পারি হৃদিকা আর আদ্রর মাঝে ডিপ রিলেশন রয়েছে। তো হৃদিকার কাছে গেলে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। দেন হৃদিতা আর আদ্রর যে বাড়িটায় থাকতো সেখানে যাই, হৃদিতাকেও পাই। দেন সেখানে গিয়ে ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে সব ইনফরমেশন বের করে ওর একটা বন্দোবস্ত করে ফেলি। দেন পরেরটা তুই জানিসই। ইনায়াত ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেমন বন্দোবস্ত? কিছু জিনিস সিক্রেটই থাক শ্যামাঙ্গিনী। ইনায়াত মুখ ফুলিয়ে বসে থাকে। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গিয়েছে। স্পন্দন আর ইনায়াতের মাঝে সম্পর্কটাও আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছে। আজ নিধি আর আয়ানির বিয়ে। অবশেষে দুটো পরিবারের সম্মতিতে নিধি আর আয়ানির সম্পর্কটা বিয়েতে রূপ নিয়েছে। স্পন্দন আর ইনায়াতও এসেছে আজকে তাদের বিয়েতে। সকাল থেকেই কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে আর শরীরটাও দুর্বল লাগছে ইনায়াতের। অ্যাসিডিটি হয়েছে ভেবে আর কিছু জানায়নি স্পন্দনকে। বিদায়ের সময় নিধি পালাক্রমে এক একজনকে ধরে কাঁদতে থাকে। ইনায়াতকে ধরে কাঁদার সময় ইনায়াত বলে ওঠে, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাদা বাদ দে, না হলে একবার মেকআপ নষ্ট হয়ে গেলে আয়ান ভাইয়া তোকে দেখে বাড়িতে বসেই হার্ট অ্যাটাক করবে। উপস্থিত পরিস্থিতিতেও নিধি ফিক করে হেসে দিল। বেস্ট ফ্রেন্ড বুঝি এমনই হয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতেই মাথাটা আবারও চক্কর দিয়ে উঠল ইনায়াতের। এবার আর টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে স্পন্দন এসে তা খেয়াল করে আর দ্রুত গতিতে এগিয়ে এসে ইনায়াতকে ধরে ফেলে। ততক্ষণে ইনায়াত জ্ঞান হারিয়ে ফেলেছে। কয়েকবার গালে চাপড় মারলেও কোনো লাভ হয় না, তাই দ্রুত স্পন্দন ইনায়াতকে কোলে নিয়ে বেডরুমে পা বাড়ায়। ডক্টর এসে ইনায়াতকে চেক আপ করছে। কিছুক্ষণ পর পিটপিট করে তাকালো ইনায়াত। আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয় সে। কিছুক্ষণ পর ডক্টর হাসি মুখে স্পন্দনকে উদ্দেশ্য করে বলে, কংগ্রাচুলেশন মিস্টার স্পন্দন, ইউ আর গোয়িং টু বি এ ফাদার। মিসেস ইনায়েত ইজ প্রেগনেন্ট। কথাটা শুনে ইনায়াতের খুশিতে চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে মা হবে। তার ভেতর একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠবে। তার ভালোবাসা স্পন্দনের চিহ্ন সেই ছোট্ট প্রাণ।
ছোট ছোট তুলতুলে নরম হাত তাকে ছুবে, মা বলে ডাকবে। ভাবতেই ভালো লাগছে ইনায়াতের। এদিকে ডক্টর যাওয়ার পরই ইনায়াতের রুমে মিসেস সাবিনা, মিস্টার সাদাত, স্পন্দন সবাই চলে আসে। এত বড় খুশির খবর পেয়ে সকলেই খুশি। মিসেস সাবিনা কিছুক্ষণ ইনায়াতের পাশে বসে তাকে কিছু টিপস দিলেন। মিসেস সাবিনা আর মিস্টার সাদাত চলে যেতেই স্পন্দন এসে খাটের ওপর বসে পড়ে। তারপর আলতো করে ইনায়াতের পেটের ওপর নিজের মাথাটা রাখে স্পন্দন। তারপর কম্পনরত কণ্ঠে বলে ওঠে, ইনায়েত, শুনেছিস ডক্টর কি বললো? আমাদের একটি বেবি হবে। আধো আধো গলায় আমাকে বাবা বলে ডাকবে, তোকে মা বলে ডাকবে। ইনায়াত মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। অতঃপর স্পন্দন উঠে ইনায়াতের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, ভালোবাসি ইনায়েত, ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি প্রিয়। দেখতে দেখতে আরও 6 মাস পেরিয়ে যায়। ইনায়াতের পেটটা আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে, শরীরটাও হালকা ফুলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলে বেনুনি পাকাচ্ছে ইনায়াত। স্পন্দন রুমে আসতেই ইনায়াতের কাছে যায়। তারপর তার পেটের ওপর হাত রেখে বলে, আমার বেবিটা কেমন আছে? মা সারাদিন খেয়াল রেখেছো তো? ইনায়াত মুখ ফুলিয়ে বলে ওঠে, সবাই পচা, সবাই বেবির খেয়াল রাখে, আমাকে তো কেউ পাত্তাই দেয় না, আদরও করে না। আমি মোটু হয়ে গেছি তাই। ইনায়াতের এমন বাচ্চামো দেখে হো হো করে হেসে উঠল স্পন্দন। তারপর আদুরে গলায় বলে ওঠে, কে বলেছে বেবির মাকে ভালোবাসি না? বেবির মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর কে বলেছে বেবির মা মোটু হয়ে গেছে? বেবির মা তো আগের চাইতেও আরো সুন্দরী আর গুলুমুলু হয়ে গেছে। স্পন্দনের এমন কথা ইনায়াত না হেসে পারল না। সত্যি জীবনটা বড্ড সুখের, কিন্তু এই সুখে আবার কোনো গ্রহণ লেগে যাবে না তো? গধূলির লাল আভা ছড়িয়ে ছিটে আছে পশ্চিম আকাশ জুড়ে, সাথে মৃদু শস্য হাওয়া। বিকেলটা উপভোগ করেছে ইনায়াত সাথে দাঁড়িয়ে। তার প্রেগনেন্সির 8 মাস চলছে। আজ কেন যেন ইনায়াতের মনটা আনচান করছে। কিছু কি হবে? আজান দেওয়ার আগে সে নিচের দিকে পা বাড়ায়। মাঝের সিঁড়িটায় আসতে আচমকা বাম পা পিছলে যায়, সাথে সাথে গড়িয়ে পড়ে সিঁড়ি চড়ে এসে। এই বুঝি জীবন শেষ। হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে স্পন্দন। কি থেকে কি হয়ে গেল? কাঁদতে কাঁদতে চোখের অবস্থা যেন বেহাল। তখন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে স্পন্দন মায়ের কাছে জিজ্ঞেস করতেই সে জানায় এনায়াত ছাদে। তখনই মনের ভেতর কেমন যেন খটকা লাগে স্পন্দনের। সে এক মুহূর্ত দেরি না করে পা বাড়ায় ছাদের দিকে। মাঝ সিঁড়িতে যেতেই আটকে ওঠে সে। ইনায়াতের রক্তাক্ত শরীরটা সিঁড়ির এক প্রান্তে পড়ে আছে। এক মুহূর্তের জন্য যেন স্পন্দনের পুরো দুনিয়াটাই থমকে গিয়েছে। সে দৌড়ে ইনায়াতের কাছে যায় আর তার গালে হাত বুলিয়ে বলতে থাকে, এই ইনায়েত, কি হয়েছে তোর? প্লিজ চোখ খুলে রাখ, আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। প্লিজ ধৈর্য ধর। ইনায়াত শুধু আলতো কণ্ঠে বলে, আমার বাচ্চা। স্পন্দন আর দেরি না করে ইনায়াতকে হসপিটালে নিয়ে আসে। সাথে ইনায়াত আর স্পন্দনের পুরো পরিবারও চলে আসে। ইনায়াতকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় ইনায়াতের হাত স্পন্দন শক্ত করে ধরে রেখেছিল। ইনায়াত শুধু একটাই প্রলাপ বকে চলেছে, স্পন্দন প্লিজ প্লিজ, আমার বাচ্চাটার কিছু যাতে না হয়। আমার কিছু হয়ে গেলে বাচ্চাটাকে দেখে রেখো প্লিজ। কিছু হবে না তোর, আমাদের বাচ্চার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। বর্তমানে প্রায় 3.5 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে। ডক্টরের মুখটা দেখে ভয় পেয়ে যায় স্পন্দন, কেননা সে গম্ভীর মুখে বেরিয়ে এসেছে। স্পন্দন এক প্রকার দৌড়ে ডক্টরের কাছে গিয়ে বলে, ডক্টর, ইনায়েত কেমন আছে? আর আমার বেবি কেমন আছে? আপনার বেবি ঠিক আছে, তবে আপনার স্ত্রী। আমার স্ত্রীর কি হয়েছে ডক্টর? সে ঠিক আছে, তবে তার অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, তাই এখন তাকে কোনো মতে স্ট্রেস দেওয়া যাবে না আর প্রপার রেস্ট নিতে হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এনায়েতকে কেবিনে শিফট করা হয়েছে। কিছুক্ষণ পর স্পন্দন প্রবেশ করে কেবিনে। এনায়েতের জ্ঞান ফিরেছে ততক্ষণে। বেডের পাশেই দোলনায় ছোট বেবিটাকে রাখা হয়েছে। পিটপিট করে তাকাতেই এনায়েত আশেপাশে তাকায়। খেয়াল করে হসপিটালের কেবিনে সে শুয়ে রয়েছে। বিকেলের ঘটনা মনে পড়তেই পেটে তড়িৎ গতিতে হাত রাখে। তার বাচ্চা, সে কোথায়? পাশে তাকিয়ে দোলনাটার দিকে চোখ পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। স্পন্দন পেছনে ফিরে দেখে এনায়েত এক দৃষ্টে দোলনাটার দিকে তাকিয়ে রয়েছে। সে পাশে গিয়ে আলতো করে এনায়েতের হাতের ওপর হাত রাখে। তারপর বলে ওঠে, কেমন লাগছে এখন? ভালো। আমাদের বেবি সে কেমন আছে? আমাদের বেবি অনেক ভালো আছে। জানিস, আমাদের একটা ছোট্ট ইনায়েত হয়েছে, দেখতে একদম পুরো তোর মতো মায়াবী। আচ্ছা,
আমার যদি কিছু হয়ে যেত? হুশ, আর একটা কথাও নয়, এমন কথা আর একবারও উচ্চারণ করবি না। কি হতো? তোর কিছু হতো না। তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম বল? আমার গল্প যে শুধু তুমি, আমার এই ছোট্ট গল্পের সূচনার শেষটুকু শুধুই তুমি। এই একটাই তুমিকে কি করে হারাই বলো? ভালোবাসি প্রিয়। আমিও ভালোবাসি শ্যামাঙ্গিনী। এভাবে অমর হয়ে থাকুক সকল ভালোবাসা। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।